সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাঁধন আর রূপা দুজনে ক্লান্ত দেহে বাড়ি ফিরল। বাঁধন শাওয়ার নিয়ে একটা ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার পরে রূপার রুমে ঢুকলো। ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হয়ে এলো রূপা। টি শার্ট আর প্লাজো পরা রূপার ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়েছে। জলবিন্দু গড়িয়ে পড়ছে তার কপালে। বাঁধন এক পলক তাকিয়ে রইল। মুহূর্তের জন্য তার চোখ দুটো আটকে গেল রূপার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ভারী গলায় বলল, পড়তে বস রূপা, আমি একটু ঘুমাবো। রূপা কোনো কথা না বলে মৃদু মাথা নাড়ল। বাঁধন আর দ্বিতীয় কোনো কথা ব্যয় না করে নিজের রুমে গিয়ে বিছানায় গা এলে দিল। সারাদিনের ধকল তাকে মুহূর্তে গভীর ঘুমে তলিয়ে গেল। রাত ৯টার দিকে বাঁধনের ঘুম ভাঙল। এলোমেলো দৃষ্টি ড্রয়িং রুমে পেরিয়ে স্টাডি রুমের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা চাপা ফুঁপিয়ে কান্নার শব্দ তার কানে এলো। একদম চেনা রূপার গলা। বাঁধনের বুকের ভিতরটা ধক করে উঠল। পাগলের মতো দৌড়ে সে স্টাডি রুমে ঢুকে পড়ল। দৃশ্যটা দেখে তার কলিজা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। রূপা টেবিলে চেয়ারে গুটিসুটি মেরে হাঁটু ভাঁজ করে পেট চেপে ধরে কাঁদছে। বাঁধন ঝড়ের গতিতে এগিয়ে এসে রূপার দুই গাল দু হাতে আঁকড়ে ধরল। তার কণ্ঠস্বর অস্থিরতা। কি হয়েছে রূপ, কাঁদছি? তুই কাঁদছিস? রূপা কোনো জবাব দিল না, শুধু পেটে হাত চেপে গোঙাতে লাগলো। বাঁধন দিশেহারা। সে দ্রুত পাশের চেয়ারে বসে রূপার আরও কাছে ঝুঁকে এলো। রূপ, আমাকে পাগল করে দেওয়ার আগে বল কি হয়েছে, কথা বল, না হলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। তবুও রূপা চুপচাপ। শুধু তার কান্নার শব্দ স্টাডি রুমের চারপাশে ভারী করে তুলছে। বাঁধনের মাথাটা যেন কাজ করছে না। বুকের ভেতর এক অদ্ভুত যন্ত্রণায় কাঁপছে। সে রূপার গাল আরও আলতো করে চেপে ধরে ব্যাকুল করে বলল, রূপ, কোকিল সোনা, টিয়া সোনা পাখি, কী হয়েছে বল প্লিজ রূপ। তোর এই কান্না আমার বুকে ছুরি চালাচ্ছে, বের করছে। এভাবে যন্ত্রণা দিস না। এবার বল, না হলে আমি এখনই পাগল হয়ে যাব। রূপা কাঁদতে কাঁদতে সব লজ্জা সরিয়ে যন্ত্রণায় অতিশয্যে চাপাসা বলল, পিরিয়ড হয়েছে, প্রচণ্ড পেট ব্যথা করছে। ঠাস মুহূর্তে এক জোরালো শব্দ স্টাডি রুম ছড়িয়ে পড়ল। বাঁধন রাগের মাথায় রূপার গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। রূপা কিছু বুঝে ওঠার আগে বাঁধন তাকে দুহাত শক্ত করে বুকের সাথে জড়িয়ে দিল। তার শ্বাস প্রশ্বাস পাগলের মতো দ্রুত ওঠানামা করছে। রাগে উন্মাদে ফিস ফিস করে বলে উঠল, হারামির বাচ্চা, আমার নিঃশ্বাস বন্ধ করে দিছিলি তুই। রূপার কান্নার শব্দে স্টাডি রুমের বাতাস ভারী উঠল। সে ডুকরে কেঁদে উঠে বাঁধন তাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে নিল। নিজের মুখটা রূপার ঘাড়ে গুজে দিয়ে হাঁপাতে হাঁপাতে বাঁধন বলল, আই অ্যাম সরি রূপ, আই অ্যাম রিয়েলি সরি। আমার কোকিল বিশ্বাস কর, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। রাগের মাথায় হাত উঠে গেছে, আমাকে ক্ষমা করে দে। ট্রাস্ট মি রূপ, আমার দমটা যেন বন্ধ হয়ে আসছিল। এমন করে কষ্ট পাবি না তুই আমার সামনে কখনো। রূপার কান্নার স্বর যেন থামছে না। পেটের অসহ্য যন্ত্রণা সে কুঁকড়ে যাচ্ছে, যেন ভেতরে কেউ ছুরি চালাচ্ছে। বাঁধন তাকে ছেড়ে দু হাতে তার মুখটা উপরে তুলল। চোখের পানি মুছে দিতে দিতে বাঁধন অস্থির গলায় জানতে ছিল, খুব বেশি ব্যথা করছে রূপ? রূপা বাচ্চাদের মতো শুধু মাথা নাড়ল। বাঁধন অসহায় চোখে তাকিয়ে বলল, আমি তো এসব বিষয়ে তেমন একটা জানি না। কি খেলে যন্ত্রণাটা একটু কমবে আমাকে বল, আমি এক্ষুনি সব নিয়ে এসছি। রূপা ভাঙা গলা অস্ফুটে শুকলো, হট ব্যাগ। বাঁধন আর এক মুহূর্ত দেরি করল না। ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলে গেল, আমি কিছুক্ষণের মধ্যে ফিরছি, তুই জাস্ট একটু সহ্য করে নে শোনা। 10 মিনিটের মাথায় বাঁধন একটা হট ব্যাগ কিনে এলো। ফার্মেসি থেকে ব্যথা কমানোর ওষুধ নিয়ে এসেছে। রুমে ঢুকে দেখলো রূপা তখনও যন্ত্রণায় কাতরাচ্ছে। বাঁধন রূপাকে পাজাকোলা করে তুলে নিয়ে নিজে রুমে বিছানায় বসলো। হট ব্যাগটা গরম করে রূপার পেটে চেপে দিতে সে আরামে একটা দীর্ঘশ্বাস ফেলল। বাঁধন শান্ত গলায় বলল, চুপচাপ শুয়ে থাক, আমি এক্ষুনি আসছি। বাঁধন সোজা রান্না করে চলে গেল। রান্না করার জন্য বাঁধন একজন কাজের লোক রেখেছে। সে টাইম টু টাইম এসে শুধু রান্না করে দিয়ে চলে যায়। বাঁধন সেখান থেকে একটা প্লেটে খাবার বেড়ে নিল। এক গ্লাস পানি ভাতের প্লেটটা হাতে নিয়ে সে যখন রুমে পেল তখন রূপা তখনও হট ব্যাগ পেটে চেপে ধরে করুণ চোখে বসে আছে। বাঁধন রূপার সামনে বসে নিজের হাতে পরম মমতায় ভাত মাখিয়ে তার মুখের সামনে ধরল। রূপা মুখ ফিরিয়ে নিল। খাবো না,
পেটে খুব ব্যথা করছে। বাঁধনের মুখ ধমক দিয়ে বলল, আমার হাতে মায়ের খেতে না ছিল, চুপচাপ খা। ওষুধ এনেছি, আগে খেয়ে নে, তারপর ট্যাবলেট খাবি, ব্যথা একদম কমে যাবে। রূপা কোনো কথা বলল না, ছোট্ট বাচ্চাদের মতো চুপচাপ ভাতগুলো গিলে নিল। বাঁধন পরম মমতায় খাইয়ে দিতে থাকলো। খাওয়া শেষে করে ওষুধটা খাইয়ে দিতে দিতে বাঁধনের চোখে পড়ল রূপার চেহারা। দীর্ঘক্ষণ কান্না আর যন্ত্রণায় কুঁকড়ে থাকার কারণে রূপার ভেজা চুলগুলো মাথার চারপাশে জট পাকিয়েছে। কপালে লেপ্টে থাকা চুলগুলো তাকে অসুস্থ আর বিপর্যস্ত দেখাচ্ছে। মেয়েটার এই করুণ দশা বাঁধনের বুকের ভেতরটা মুচড়ে দিল। সে ভাবল, রূপার অস্বস্তি কমানোর জন্য চুলগুলো অন্তত একটু গুছিয়ে দেওয়া দরকার। সাথে সাথে সে পকেট থেকে ফোনটা বের করে চটজলদি একটা সহজ বেনি করা টিউটোরিয়াল ভিডিও অন করলো। একবার দেখে নিয়ে নিজের বড় বড় আঙ্গুলে সে অন্তত সতর্কতার সাথে রূপার এলোমেলো চুলগুলো টেনে টেনে সাধারণ একটা বেনি করে দিল। চুলগুলো গুছিয়ে দিতে রূপার মুখটা যেন আগের চেয়ে অনেকটা হালকা স্নিগ্ধ দেখাচ্ছে। রূপাকে বিছানায় আলতো করে শুয়ে দিয়ে বাঁধন কপালে হাত বুলিয়ে বলল, এখন চোখ বন্ধ করে চুপচাপ ঘুমা, দেখবি ওষুধের জাদুতে একটু পরে সব ব্যথা হাওয়া হয়ে গেছে। রূপা ঠোঁট উল্টে এক মায়াবী আবদার করলো, ঘুম আসবে না, আমাকে কোলে নিন। বাঁধন মৃদু হেসে তাকে বোঝানোর চেষ্টা করলো, কোলে নিলে চাপ লাগবে রূপ, ব্যথাটা আরও বেড়ে যাবে। এখন শুয়ে থাকা তোর জন্য ভালো। রূপা জেদ করে হাতটা চেপে দিল, পাবে না, প্লিজ শুধু একবার করে নিন। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলল। রূপা এটা নতুন কিছু না, গত কয়েকদিনে রূপার এমন আবদার করেছে কোলে নিন। রূপা আগে কখনো এমন করতো না, কিন্তু ইদানিং সে যেন হঠাৎ করে বাঁধনের কোলে ওঠার জন্য জেদ করা ধরার আর একটা অভ্যাসে পরিণত হয়েছে। বাঁধন বুঝতে পারছে রূপার ভেতরে কোনো এক অজানিত ব্যাকুলতা কাজ করছে, যা তাকে বাঁধনকে আরও কাছে টেনে নিতে চায়। রূপার এই অবুঝ আবদারকে বারবার ফিরিয়ে দেওয়া বাঁধনের পক্ষে সম্ভব হচ্ছে না। সে রূপার সামনে পিঠ ফিরিয়ে দাঁড়ালো, তারপর শান্ত করে বলল, ওঠ। রূপার চোখ তখন একরাশ আনন্দ। নিমেষের মধ্যে বাঁধনের গলা জড়িয়ে ধরে পিঠের উপর ঝুলে পড়ে তাকে পিগি ব্যাক হাঁক করে ফেলল। রূপার উষ্ণ শরীরটা নিজের পিঠের উপর অনুভব করতে বাঁধনের দুই পা দিয়ে রূপা বাঁধনের কানে গেছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ছাদে যাব, আকাশের নিচে খোলা বাতাসে নিয়ে যান আমাকে। বাঁধন কোনো কথা না বলে রূপাকে পিঠে নিয়ে ছাদের সিঁড়ি ভেঙে উপরে উঠল। হাল রাতের হালকা জ্যোৎস্না তাদের দুজনের অবয়ব ঝিলিক। অদ্ভুত এক মিল দুজনের পোশাকে। দুজনে আজ অ্যাশ রঙের টি শার্ট আর সাদা ট্রাউজার পরেছে। ইদানিং বাঁধন আর রূপা অকস্মাৎভাবে ম্যাচিং করে পোশাক পরতে শুরু করছে। এই অভ্যাসটা যেন তাদের সম্পর্কে নীরব এক অঙ্গীকার দাঁড়িয়েছে। ছাদে উঠে বাঁধন ধীর পায়ে হাঁটতে লাগলো। রূপা তার পিঠে পিগি ব্যাকের হাগের বাঁধন আরও শক্ত করে বাঁধনের ঘাড়ে মুখ গুজে আবদার করলো, একটা গান শোনান। বাঁধন হাঁটা থামালো না, মৃদু হেসে বলল, গান শুনবি? রূপা তার কাঁধে মাথাটা আর একটু ঘষে অস্ফুট হলো, হুম। বাঁধন গভীর একটা শ্বাস নিল, বুকের ভেতর থেকে সুরটা টেনে আনি আগের মতো মুহূর্তের জন্য স্তব্ধ। তারপর শান্ত অথচ মায়াবী গলায় সে গুনগুন করে সুরে ভাসতে লাগলো, ও গভীর রাতের নিস্তব্ধতাকে চিরে অষ্টাদশী হৃৎপিণ্ড কাঁপিয়ে বাঁধনের কণ্ঠস্বর ছাদের খোলা বাতাসে ছড়িয়ে পড়ল। স্বপ্নের বালুকা কেউ কি আর লুকায়? রূপা মুগ্ধ হয়ে শুনছে। এই পুরুষের মায়ায় সে যেন অন্ধকার গভীরে হারিয়ে গেছে। বাঁধন গাইতে গাইতে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। দুই হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে আকাশের অসীম শূন্যতার দিকে তাকিয়ে রূপার হৃদয়ের গভীরে সুরে দোলা দিয়ে গেয়ে উঠল, ভালোবাসা ফুরায় না, প্রেম কবু হারায় না, অনুভবে থেকে যার যার। গানের রেশটুকু বাতাসে মিলিয়ে যাওয়ার সাথে সাথে ছাদের চারপাশে এক অপার্থিব নিস্তব্ধতায় ডুবে গেল। বাঁধনের পিঠের উপর রূপার নিঃশ্বাস উষ্ণতা যেন সুরের সাথে মিশে গিয়ে পুরো আকাশটাকে রাঙিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর রূপার শরীরে টান টান ব্যথাটার ভাবটা আলগা হয়ে গেল। ব্যথার তীব্রতা কমে সে যেন শান্তির ঘুম ডুবে রইল। বাঁধন তা বুঝতে পেরে গলা নামিয়ে আলতো করে জিজ্ঞাসা করলো, পেট ব্যথা কমেছে? রূপা তার ঘাড়ে মুখ গুজে থাকা অবস্থায় ঘুমের অথল থেকে অস্ফুট জবাব দিল, হুম। এরপর কেটে গেল আরও দুদিন। রূপাদের পরীক্ষা শুরু হয়েছে, জীবনে আবার সেই চেনা ছন্দে ফিরিয়েছে। সকালে রূপাকে কলেজে নামিয়ে দিয়ে বাঁধন সোজা চলে যায় থানায়।
থানার চত্বরে ঢুকতে তার চোখে পড়ল অখিলকে। সে আগেই এসে দাঁড়িয়েছিল। দুই বন্ধু এক পলক দৃষ্টি বিনিময় করল। এরপর তাদের নজর গেল লকআপের দিকে। লকআপের ভেতরে শান্তা চুপচাপ মেঝেতে বসে আছে। বাঁধন অখিলের দিকে গম্ভীর দৃষ্টি দিয়ে তাকে শান্ত কণ্ঠে নির্দেশ দিল, ওকে ছেড়ে দে। অখিল মুহূর্ত দেরি না করে পাশে থাকা কনস্টেবলকে ইশারা করলো। কনস্টেবল দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লকআপের তালা খুলে শান্তার দিকে তাকিয়ে বলল, বেরিয়ে এসুন স্যার, আপনাকে ছেড়ে দিয়েছে। শান্তা লকআপ থেকে বেরিয়ে এলো। বাঁধনের ঠিক কয়েক হাত সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। সে আর কোনো কথা বলতে পারল না। তার নীরবতা আর অবনত মস্তিষ্ক যেন কোনো এক অদ্ভুত অপরাধবোধের সাক্ষী দিচ্ছে। অখিল কিছুটা কড়া করে সতর্ক করে দিল, এরকম ভুল নেক্সট টাইমে যেন আর না হয়। এবার ছাড়া পেলে আবার এমন কিছু করলে সোজা যাবজ্জীবন জেল খাটাবো। শান্তা কোনো প্রত্যুত্তর করলো না, শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। বাঁধন একজন কনস্টেবলকে দিল, ওকে নিরাপদে বাসায় নামিয়ে দিয়ে আসুন। শান্তা পুলিশ ভ্যানে ওঠার জন্য বেরিয়ে গেল। শান্তা যাওয়ার পথের দিকে এক পলক তাকিয়ে বাঁধন অখিলকে নিয়ে থানার ভিতর হাঁটা ধরল। তারা এসে থামলো একদম শেষ প্রান্তে, যেখানে আলো পৌঁছানো দেয়। সে অন্ধকার লকআপে কোণে ধুলো মাখা মেঝেতে পড়ে আছে একটা লোক, শুকনো মুখ, তার অগোছালো চুল দেখে তাকে চেনার উপায় নেই। লোকটা আর কেউ নেই, মারুফ হোসেন। বাঁধন একটা চেয়ার টেনে মারুফ হোসেনের সামনে এসে বসলো। চেয়ারে পিঠ এলিয়ে নিজের ডান পা বাঁ পায়ের উপর তুলে সে শীতল দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে রইল। মারুফ হোসেন আর চোখে বাঁধনের দিকে তাকাতে তার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তিনি দ্রুত চোখ নামিয়ে নিচু করে ফেললেন। দীর্ঘ সময় নীরবতা বজায় রেখে বাঁধন খুব হালকা গলায় খাকারি দিল। তার গলার স্বর অদ্ভুত রকমের শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের আড়ালে কী পরিমাণ ঝড় লুকিয়েছে তা মারুফ হোসেন বুঝতে বাকি রইল না। তো মিস্টার মারুফ হোসেন কেমন আছেন? বাঁধনের প্রশ্ন শুনে মারুফ হোসেনের শরীরটা কেঁপে উঠল। তিনি কাঁপা গলায় নিচু স্বরে উত্তর দিলেন, ভালো। বাঁধন একটা বাঁকা হাসি দিল, তার চোখের দৃষ্টি এখনও আরও ধারালো। সে বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ এনেছি, নেবেন না? মারুফ হোসেন বিভ্রান্ত ও আতঙ্কিত চোখে বাঁধনের দিকে তাকালো। তার কপালে দুশ্চিন্তার ভাঁজ স্পষ্ট। তিনি শুকনো গলায় জিজ্ঞাসা করলেন, কিসের সারপ্রাইজ? বাঁধন কোনো প্রকার উত্তর না দিয়ে অখিলের দিকে তাকালো। অখিল সাথে সাথে পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও চালু করে স্ক্রিনটা মারুফ হোসেনের সামনের দিকে ধরলো। ভিডিওর দৃশ্যটা দিকে তাকাতে মারুফ হোসেনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে অখিল একটা 10 বছর ফুটফুটে মেয়েকে পরম মমতায় চকলেট আর খেলনা কিনে দিচ্ছে। মেয়েটাকে দেখে মারুফ হোসেন গলা দিয়ে একটা আর্তনাদ বেরোল, আমার মেয়ে ইনায়া। মুহূর্তের মধ্যে সমস্ত অহংকার শক্তপোক্ত ভাব ভেঙে পড়ল লোকটার। তিনি হামাগুড়ি দিয়ে বাঁধনের পায়ের কাছে এসে লুটিয়ে পড়লেন। দু হাতে বাঁধনের পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহর দোহাই লেগে আমার মেয়েকে ছেড়ে দিন। যা করার আমাকে করুন, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দিন। ওর কিছু হলে আমি বাঁচব না। বাঁধন অন্তত শান্তভাবে নিজের পা মারুফ হোসেনের গ্রাস থেকে ছাড়িয়ে নিল। সে চেয়ার টেনে আর একটু পিছিয়ে বসলো, যেন লোকটার স্পর্শ থেকে নিজেকে বাঁচাচ্ছে। কোনো বিরক্তি বা আবেগের চিহ্ন ছাড়া সে শীতল করে বলল, আরে রিল্যাক্স, শান্ত হও, আগে আমার কথাটা শোনো। মারুফ হোসেনের কণ্ঠস্বর ভাঙা, তবু মেয়েকে বাঁচার তাগিদে তিনি দ্রুত বললেন, বলুন, আমি সব বলবো। আপনি শুধু আমার মেয়েকে ছেড়ে দিন, দয়া করে ওকে কিছু করবেন না। বাঁধন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন কোনো দয়া নেই, আছে কেবল হিমশীতল ঘৃণা। সে মারুফ হোসেনের দিকে এক পা এগিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রূপাকে, ওর আসল পরিচয় কি? মারুফ হোসেন মাথা সঙ্গে সঙ্গে মাটির দিকে ঝুঁকে পড়ল। তার সারা শরীর থরথর করে কাঁপছে। কোনো উত্তর দিতে পারল না। বাঁধনের পর গর্জে উঠল, আনসার মি মিস্টার মারুফ হোসেন, দেরি করবেন না। মারুফ হোসেন পিছিয়ে যেতে যেতে আত্মনাদ করল, আমি জানি না রূপাকে, আমি কিচ্ছু জানি না। বাঁধন তার কথা তোয়াক্কা না করে চেয়ারটা টেনে সরিয়ে দিল। সে ঠান্ডা হলো, ওকে ফাইন, তাহলে নিজের মেয়েকে হারানোর জন্য প্রস্তুত হন। আপনার ইনায়াকে আর কখনো দেখতে পাবেন না। মুহূর্তের মধ্যে মারুফ হোসেন চিৎকার করলেন, না না, আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না, বলছি, সব বলছি। বাঁধন বাঁকা আসে আবার শান্ত হয়ে চেয়ারে বসল। অখিলের দিকে তাকিয়ে ইশারা করতে অখিল রেকর্ডিং অন করে দিল। মারুফের দিকে ঝুঁকে এসে বলল, বলুন, সময় কিন্তু আপনার হাতে কম। মারুফ হোসেন মাথা নিচু করে ভাঙা গলায় কাঁপতে কাঁপতে বলল, রূপা কোনো সাধারণ ঘরের মেয়ে নয়, এমনকি সে বাংলাদেশিও নয়। রূপা আসলে কানাডার
আন্ডারওয়ার্ল্ডার মাফিয়া ডন ইথান রিচার্ডস এর একমাত্র মেয়ে। ইথান প্রিসিয়া খ্রিস্টান বংশে জন্ম তার। এক মুহূর্তের জন্য বাঁধনের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। তার সারা শরীর পাথরের মতো জমে গেল। অখিল খবরটা শুনে হা করে দাঁড়িয়ে রইল। কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কেউ বাঁধনের অস্বাভাবিক স্থবির গলায় প্রশ্ন করল, তাহলে আপনারা রূপাকে কোথায় পেলেন? মারুফ হোসেন বিষাদগ্রস্ত মনে বলতে শুরু করলেন, আমি তখন কানাডার এক হসপিটালে নার্সের জব করতাম। সেখানে রূপার জন্মদাতা মা প্রিসিয়া জেন্সিল প্রিসিয়াকে জন্ম দিতে গিয়ে এসে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। তার স্বামী ইথান রিচার্ডস স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। পিয়াসার মৃত্যু তিনি মেনে নিতে পারেননি। তাই তিনি সমস্ত সাম্রাজ্য ধন সম্পদ সব পিয়াসার নামে লিখে দিয়ে নিজেও আত্মহত্যা করেন। ইথান রিচার্ডসের পরিবারে তেমন কেউ ছিল না, শুধু মা ছিলেন, যিনি পিসিয়াকে দেখাশোনা করার জন্য হাসপাতালে রেখেছিলেন। আমি এসব জানতে পারি। তারপর আমার প্রথম স্ত্রী রজনীকে সব বলি। সেই আমাকে বুদ্ধি দেয় যেভাবে হোক পিসিয়াকে চুরি করে নিতে। লোভের বশে এক রাতে অনেক কষ্টে পিসিয়াকে চুরি করে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসি। এরপর পিসিয়াকে রজনীর কাছে রেখে দেই। রজনী সবাইকে মিথ্যে পরিচয় দেয় যে ও আমাদের সন্তান। ওর নাম নাকি রূপা। মারুফ একটু থামলেন, বুক ভরে দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলেন। শুরুতে রূপার চেহারা নিয়ে খুব ঝামেলা হতো। ওর চেহারা একদম বিদেশিদের মতো। তাই আমরা ইচ্ছে করে ওর গায়ে কালি মেখে কালো করে রাখতাম। যখন ওর বয়স 4 হলো তখন থেকে ওর চেহারা কিছুটা বাংলাদেশিদের মতো হয়েছে। তখন আর কালি মাখিনি। মারুফ হোসেনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু বাঁধনের মনে বিন্দুমাত্র দয়া হলো না। মারুফ হোসেন আবার বলতে লাগলেন, তবে আমি এই কয়েক বছরের মধ্যে একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ি, গোপনে তাকে বিয়ে করি। আমাদের একটা মেয়ে হয় যার নাম মিনিয়া। এই সম্পর্কের কথা রজনী জেনে যায় এবং প্রচণ্ড অশান্তি হয়। এক বছর রজনী আমার এক কানাডার কাছে বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আর তার সাথে ফোনে নিয়মিত যোগাযোগ। সব জানার পর আমি রজনীকে ডিভোর্স দিয়ে রূপাকে নিজের কবজায় নিতে চেয়েছিলাম, কিন্তু সেই বন্ধু আমার পিছনে ছুরি মারল। আমি যে রূপাকে নিয়ে পালিয়ে এসেছি সেই সত্যিটা সে জানে এবং তার কাছে সেই ঘটনার ফুটেজ যাবে। সে আমাকে হুমকি দেয়, আমি যদি রূপাকে নিয়ে যাই তবে সে ওই ভিডিও পুলিশের কাছে দেবে। বাধ্য হয়ে আমি তখন আর রূপাকে নিতে পারিনি। রজনী নিজেই আমাকে ডিভোর্স দিয়ে রূপাকে নিয়ে চলে যায়। এরপর আমি পুরোপুরি বেকার হয়ে পড়ি। হাত চালানোর মতো খরচা ঠিক নেই। ঠিক তখনই রজনী আমাকে লোভ দেখায়। বাংলাদেশ থেকে মেয়ে বিদেশে পাঠাতে পারলে ভালো টাকা পাওয়া যায়। অভাবে পড়ে আমি সেই ব্যবসায় রাজি হয়ে যাই। পুরো ঘটনা নিস্তব্ধ। মারুফ হোসেনের স্বীকারোক্তির বাঁধনের বুকের ভেতরটা যেন ক্ষতবিক্ষত করছে। রূপা সে কোনো মাফিয়া ডনের সন্তান? অখিল এক ঢোক গিলে অস্থির হলে, তাহলে আপনারা চাইলে তো অনেক আগে রূপার কাছ থেকে সব সম্পত্তি লিখে নিতে পারতেন, কিন্তু এখনও কেন নেওয়া হলো না? মারুফ হোসেন মাথা নিচু করে ভাঙা গলায় বলেন, কারণ রূপা সেই সম্পত্তি তখনই লিখে দিতে পারবে যখন সে প্রাপ্তবয়স্ক। অন্তত 19-20 বছর বয়স না হওয়া পর্যন্ত তার দেওয়া কোনো দলিল আইনগত বৈধতা পাবে না। ওই বয়সের আগে সে কোনো কিছু হস্তান্তর করলে তা আইনত গণ্য হবে না। বাঁধন তার কপালে দুপাশে বুড়ো আঙুল চেপে ধরে মাথা নিচু করে বসল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। রূপা খ্রিস্টান বংশের মেয়ে, এই সত্যটা তাকে অস্থির করে চলছে। তার উপর একটা মাফিয়া ডনের বংশধর। সব মিলিয়ে বাঁধনের বুকের ভেতরটা ধড়ফড় করছে। কিছুক্ষণ স্তব্ধ থাকার পর এক গভীর শ্বাস নিল বাঁধন। মারুফ হোসেনের দিকে তাকিয়ে তার কণ্ঠে এখন তীক্ষ্ণ অভিসন্ধিৎসু ভাব। তাহলে সেই রজনী রহমান আমার বাবাকে কেন বিয়ে করলেন? মারুফ হোসেন কাঁচামাচি করে বললেন, সত্যি বলছি, এই বিষয়ে আমি কিছু জানি না। রজনী কেন আপনার বাবাকে বেছে নিয়েছে তার কোনো কিছুই আমার জানা নেই। বাঁধন প্রশ্ন করল, আপনার সেই বন্ধুর নাম কি, যে আপনার সব ফটোস কি লিখে রেখেছে? মারুফ হোসেন বললেন, তার নাম মুবিন। বাঁধন তৎক্ষণাৎ জবাব জানতে চাইল, বর্তমান সে কোথায়? মারুফ হোসেন একটু ইতস্তত করলেন, এটা আমি নিশ্চিত জানি না। আগে সে কানাডায় কাজ করত, কিন্তু এখন কোথায় জানি না, সেটা একমাত্র রজনী জানে। বাঁধন এবার শেষ প্রশ্নটা করল, যার উপর অস্তিত্বের চাবিকাঠি। রূপার আসল জন্ম নিবন্ধন বা অরিজিনাল বার্থ সার্টিফিকেট কোথায়? মারুফ হোসেন উত্তর ছিল সংক্ষিপ্ত, আতঙ্কিত।
সব ডকুমেন্টস মুভিনের কাছে আছে। বাঁধনের বুক চিরে একটা দীর্ঘশ্বাস, যেন বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার গলার স্বর নিচু কিন্তু ভীষণ তীক্ষ্ণ। সে মারুফ হোসেনের দিকে তাকিয়ে বলল, ওদের প্ল্যান কি? মারুফ হোসেন এসে কুকড়ে গিয়ে কাঁপা গলায় বলল, প্ল্যান অনুযায়ী রূপা প্রাপ্তবয়স্ক হওয়ার পর ওর কাছ থেকে সব সই করে একে মেরে ফেলা। মুহূর্তের মধ্যে বাঁধনের ভেতরকার সব ভাত ভেঙে গেল। সে ঝড়ের গতিতে এগিয়ে এসে মারুফ হোসেনের গলাটা দুই হাতে চেপে ধরল। তার শরীরের প্রতিটি শিরা তখন রাগে ফুলছে, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে। বাঁধন চিৎকার করে বলল, আমার রূপার গায়ে যদি একটা আঁচ লাগে তাহলে তোদের সবকটাকে আমি নিজে হাতে খুন করব। গলা টিপে ধরায় মারুফ হোসেনের দম বন্ধ হয়ে আসে। তিনি নিথর হয়ে হাত পা ছুটছেন। অখিল দ্রুত এগিয়ে এসে বাঁধনের পিঠে ঝাঁপিয়ে পড়ল। কোনো মতে তাকে টেনে সরিয়ে চেষ্টা করতে বলল, বাঁধন ছাড়, কী করছিস এসব? এ তো আর কিছু করেনি, সব তো স্বীকার করে নিল। ছাড় ভাই, শান্ত হ। অনেক ধস্তাধস্তির পর অখিল কোনো মতে বাঁধনকে ছাড়াতে সক্ষম হলো। মারুফ হোসেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আর মতো মেঝেতে লুটিয়ে পড়ে হড়বড় করে কাঁদতে লাগলেন। বাঁধনের সারা শরীরে তখন ক্রোধে থরথর করে কাঁপছে। রূপাকে হারানোর ভয়টা মুহূর্তের জন্য তার ভেতর হিম করে দিল। অখিল বাঁধনের কাঁধে শক্ত করে হাত রেখে নিজস্ব বলেন, তুই শান্ত হ, কিচ্ছু হবে না, রূপার কোনো ক্ষতি হতে দিব না। কিন্তু এখন যা করতে হবে খুব ঠান্ডা মাথায় সাবধানে করতে হবে। রূপার পরীক্ষা চলছে, এই অবস্থায় যেন কিচ্ছু না বুঝতে পারে। তুই একদম অস্থির হোস না, চুপচাপ ওর পরীক্ষাটা হতে দে। তারপর রজনী রহমানের মুখোশ আমি আর তুই মিলে টেনে ছিঁড়ে ফেলবো। তিনি আর কোথাও পালানোর জায়গা পাবে না। বাঁধনের অস্থিরতা কোনোভাবেই কমছে না। তার সারা শরীর যেন বরফের মতো হিম হয়েছে। রূপার প্রতি তার তীব্র আসক্তি আর দুর্বলতা তাকে এক মুহূর্তের জন্য স্থির থাকতে দিচ্ছে না। লকআপ থেকে বেরিয়ে দ্রুত হাঁটতে হাঁটতে সে অখিলকে উদ্দেশ্য বলল, আমার এখনই কলেজে যেতে হবে। এই মুহূর্তে রূপাকে একবার না দেখলে আমি পাগল হয়ে যাব। অখিল থেকে থামানোর জন্য পিছু পিছু ছুটল, কিন্তু বাঁধন তখন ঝড়ের গতিতে থানার গেট দিয়ে বাইরে বেরিয়ে আছড়ে পড়ল। ইঞ্জিনে প্রচণ্ড গর্জন তুলে অখিল কিছু বুঝে রেখে বাইকটি বিদ্যুৎ গতিতে কলেজের দিকে ছুটল। বাঁধনের মাথার ভিতর তখন একটাই চিন্তা, রূপার মুখটা একবার না দেখলে তার বেঁচে থাকার জন্য অর্থহীন হয়ে পড়বে। মাত্র 15 মিনিটের মধ্যে বাঁধন বাইকটি আনন্দমোহন কলেজের সামনে এসে থামল। পরীক্ষার সময় পুরো ক্যাম্পাস অদ্ভুত এক নিস্তব্ধতায় ডুবে। বাঁধন বাইক থেকে নেমে গেটের দিকে এগিয়ে গেল। পুলিশ ইউনিফর্মে একজন এসপিকে দেখে দারোয়ান আটকানোর সাহস হল না। সে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। বাঁধন কলেজের ভেতরে ঢুকে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে পকেট থেকে ফোন বের করলো। আকাশকে কল দিল। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে আকাশ রিসিভ করলো। হ্যাঁ বাঁধন, বল। বাঁধন অস্থির কণ্ঠে প্রশ্ন করলো, রূপার সিট কোন ভবনে পড়ছে? আকাশ কিছুটা হতভম্ব হয়ে বলল, এবার সায়েন্সের নিউ বিল্ডিংয়ে পড়ছে। কেন? বাঁধন জানতে চায়, তুই কোথায়? আকাশ উত্তর দিল, আমি ওদের ক্লাসে আছি। বাঁধন দাঁতে দাঁত চেপে গম্ভীর করে বলল, আমি আসছি, তুই দাঁড়া। ফোনের লাইনটা তুলে বাঁধন নিউ বিল্ডিংয়ের দিকে দৌড় দিল। তার প্রতিটি পদক্ষেপ যেন একটা ধরপড়ানি। হৃদয়ের ভিতরে জমে থাকা ভয় আর রূপাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা তাকে পাগলের মতো ধাবিত করছে। বাঁধন সোজা ক্লাসরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। অনেক ছাত্রছাত্রী ভিড়ের মাঝে সে অধীর হয়ে রূপাকে খুঁজতে লাগলো। ঠিক তখনই তার চোখ গিয়ে পড়ল এক পাশের কেনারে প্রথম বেঞ্চে। রূপা সেখানে একাগ্রচিত্তে মাথা নিচু করে লিখে যাচ্ছে। রূপা সে শান্ত স্নিগ্ধ মুখটা দেখা মাত্র বাঁধনের বুকের ভেতরকার যাবতীয় অস্থিরতা আর ঝড়ের দাপটে মুহূর্তে ধুয়ে মুছে গেল। যেন এই মেয়েটার মাঝে তার অস্তিত্বের সমস্ত শাস্তি লুকিয়েছে। বাঁধন দুহাত বুকে ভাঁজ করে দরজায় হেলান দিয়ে এক ধ্যানে সেই অষ্টাদশের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই সময় আকাশ বাঁধনকে খেয়াল করলো। সে মৃদু পায়ে এগিয়ে এসে বাঁধনের পাশে দাঁড়ালো। বাঁধনের দৃষ্টি অনুসরণ করে আকাশ কৌতুকস্বরে বলে, কী দেখছিস? বাঁধন যেন কোনো ঘোরের মাঝে আছে, মৃদুস্বরে উত্তর দিল, নিজেকে দেখছি। আকাশ ভুরু কুঁচকে অবাক হয়ে বলল, হোয়াট? তুই তো রূপাকে দেখছিস, তাহলে নিজেকে কিভাবে দেখছিস? বাঁধন তার দৃষ্টি রূপার উপর থেকে না সরে গম্ভীর স্বরে বলল, কারণ এই মেয়েটাকে মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছি আকাশ। এই মেয়েটার মাঝে আমি আমার পুরো পৃথিবী দেখতে পাই, আমার হাসির কারণ দেখতে পাই, আমার পুরো জীবন দেখতে পাই। ওকে দেখা মানে নিজেকে দেখা। আকাশ একটা দীর্ঘশ্বাস পেল। বাঁধনের মুখের দিকে তাকিয়ে সে কিছুটা দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করলো, হঠাৎ কলেজে কিছু দরকার ছিল নাকি অন্য কিছু? বাঁধন শান্তভাবে উত্তর দিলেন, না তেমন কিছু না,
ছুটির পর রূপাকে ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে আসিস। এতটুকু বলে বাঁধন আরেকবার রূপার দিকে তাকালো। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে স্নিগ্ধ হাসি। এরপর কোনো কথা না বলে উল্টো ঘুরে নিজের গন্তব্যের দিকে পা চালালো। বেচারা অষ্টদশী পরীক্ষার খাতায় এতটাই মগ্ন ছিল যে কেউ যে একটু একে প্রাণ ভরে দেখে গেল তা ঘুণাক্ষরে টের পেল না। পরীক্ষা শেষে বৃষ্টি কেয়া আর নাদিয়ার সাথে গল্প করতে করতে করিডোরের সীমানা পেরিয়ে গেল। গেটের কাছতে আসতে সীমার সাথে দেখা। সীমা রূপাকে দেখে হাসি মুখে জিজ্ঞাসা করলো, তোমার পরীক্ষা কেমন হলো রূপা? রূপা মিষ্টি হেসে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। তোমার কেমন হলো? সীমা হাসলো, আমারটাও ভালো। কিছুক্ষণ কুশল বিনিময় করে সবাই কলেজ থেকে বেরিয়ে মেন গেটের দিকে আকাশ দাঁড়িয়েছে। রূপা আর বৃষ্টিকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, তোমাদের পরীক্ষা কেমন হলো? দুজনে উৎফুল্ল হয়ে বলল, আলহামদুলিল্লাহ। আকাশ তখন রূপার দিকে তাকিয়ে বলল, রূপা তুই গাড়িতে ওঠ, আমি তোকে ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে আসবো। বৃষ্টি রূপার দিকে তাকিয়ে ইশারা করলো, তাহলে তুই যা, কাল দেখাচ্ছে। রূপা মুচকি এসে বৃষ্টি একটা রিক্সা নিয়ে চলে গেল। আকাশ রূপাকে নিয়ে ফ্ল্যাটের সামনে নামিয়ে দিয়ে দ্রুত বিদায় নিল। বাসায় ফিরে রূপা দ্রুত ফ্রেশ হয়ে নিল। এরপর কিচেনে গিয়ে পরম মমতায় ক্যান্ডিকে খাবার খাওয়ানো শুরু করলো। সারাদিনের ক্লান্ত যখন শরীর জুড়ে বাসা বেঁধেছে, ক্যান্ডিকে খাইয়ে বিছানায় এলো। মাথায় বালিশে ছোঁয়ানো মাত্র গভীর ঘুমে তলিয়ে গেল। সন্ধ্যা 7টা নাগাদ রূপার ঘুম ভাঙল। উঠে ঘড়ির দিকে তাকাতে তার চোখ কপালে উঠে গেল। এত লম্বা সময় যে ঘুমিয়েছে সে টেরই পায়নি। পাশে তাকিয়ে দেখলো ক্যান্ডি চুপচাপ বসেছে। রূপা আলতো করে ক্যান্ডির মাথায় হাত বুলিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। এরপর সরাসরি চলে গেল স্টাডি রুমে। পড়ার টেবিলে ডুবে থাকতে থাকতে প্রায় 10টা বেজে গেল। ক্লান্তিতে শরীর এলিয়ে দিতে দিতে হঠাৎ তার মনে পড়ে গেল বাঁধনের কথা। এতক্ষণ তো চলে আসার কথা, কই সে তো এখন আসেনি। রূপা দ্রুত স্টাডি রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে পা রাখতে তার কপাল কুঁচকে গেল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার, শুধু টিভির আবছা নীল আলোয় জ্বলছে। সোফায় বসে আছে বাঁধন। তার পরনে আজ রূপার সাথে ম্যাচিং করা কালো টি শার্ট, সাদা ট্রাউজার। বাঁধন পাথরের মূর্তির মতো টিভির স্ক্রিনে তাকিয়েছে। রূপা বেশ অবাক হলো আজ বাঁধনকে এমন নীরব থেকে। সে স্টাডি রুমে গেল না। রূপা ধীরে ধীরে ডাইনিং টেবিলের কাছে এসে এক গ্লাস পানি খেলো। ভাবলো হয়তো বাঁধন তাকে ডাকবে, কিন্তু না, বাঁধন ডাকার তো প্রশ্নই আসে না। সে রূপার দিকে একবার ফিরেও তাকালো না। কী হচ্ছে এসব? রূপা কিছুই বুঝতে পারল না। দ্বিধা ভরা পায়ে রূপা সোফার কাছে এগিয়ে এলো। বাঁধন নির্বিকার। রূপা ছোট করে একটা গলা খাঁকিয়ে দিল। তাও বাঁধন কোনো সাড়া দিল না, এমনকি তাকালো না। রূপার জেদ চড়ে গেল। গাল ফুলে সে জেদের বসে বাঁধনের পাশে গিয়ে বসলো। দুজনে টিভির দিকে তাকিয়ে। ঠিক তখনই বাঁধন রিমোট চেপে টিভির চ্যানেল পরিবর্তন করতে করতে একটা হিন্দি মিউজিকে থামলো। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠতে দৃশ্যটা দুজনের নিঃশ্বাস আটকে গেল। গানটি চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটা সিঁড়ি বেয়ে নিচে এসে। এরপর দুজনের মধ্যে শুরু হলো এক তীব্র আক্ষেপ। রূপার লজ্জায় দ্রুত চোখ নামিয়ে ফেলল, কিন্তু কেন জানি না তার দৃষ্টি বারবার টিভির সেই দৃশ্যের দিকে ছুটে এসলো। হঠাৎ যা দেখলো তাতে মুহূর্তের মধ্যে তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। সারা শরীর বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। সে আর চোখে বাঁধনের দিকে তাকাতে থাকলো। বাঁধন দৃষ্টি টিভির পথে নেই, বরং তার দিকে নিবদ্ধ। রূপা চমকে উঠল। পালানোর জন্য সোফা থেকে উঠতে বাঁধন ঝড়ের গতিতে তার হাত চেপে ধরল। রূপ। বাঁধনের গম্ভীর কণ্ঠস্বরে রূপার সর্বাঙ্গ কেঁপে উঠল। বাঁধনে এক হ্যাঁচকা টানে রূপাকে নিজের বুকের উপর টেনে এলো। নিমিষে রূপা আশ্রে পড়ল বাঁধনের সুঠাম বুকের কাছে। ভয়ে আর লজ্জায় শরীর থরথর করে কাঁপছে। বাঁধন রূপার ঘাড় থেকে চুলগুলো কানে কানে ফিসফিস করে উঠল, চল না, টিভিতে ওরা যা করছে আমরা একটু করি। বিয়ের পর এতদিন পেরিয়ে গেল, অথচ তোকে একটা চুমু পর্যন্ত খেতে পারিনি, আজকে দিবি? ওই বাঁধনের তপ্ত নিঃশ্বাস রূপার কানে আছড়ে পড়তে তার শরীর হিমশীতল হয়ে গেল। সে কোনো কথা বলতেই পারছে না। তার সেই স্তব্ধতা যেন বাঁধনকে আরও বেসামাল করে তুলল। পুরুষটি আবেগে ঢেউয়ে ভেসে রূপার কোনো প্রতিরক্ষা আর টিকল না। ধীরে ধীরে ওষ ভেজা ওষ্ঠ রূপার ফর্সা গাড়ির উপর চেপে পড়ল। ঘাড়ের কাছে ভেজা স্পর্শ পেতে সারা শরীর এক বিদ্যুৎ ঝিলিক বয়ে গেল রূপার। দু হাত দিয়ে শক্ত করে খামচে ধরল বাঁধনের টি শার্ট। তীব্র উত্তেজনায় নিঃশ্বাস ঘন হয়ে আছড়ে পড়ছে বুকের উপর। আর প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে শরীরের দোদুল্যি যেন বাঁধনের শরীরকে অস্থির করে তুলছে।
ঠোঁট দিয়ে কানের লতি উষ্ণ আর্দ্র ছোঁয়া দিয়ে শিহরণ জাগিয়ে তুলল বাঁধন। প্রতিটি ছোঁয়ার ভাঁজে তখন এক আদিম অস্থিরতা, মনে হচ্ছে কোনো উত্তাল সমুদ্র খাচ্ছে মেয়েটা। পুরুষটির নেশাতুর চোখ গিয়ে পড়ল রমণীর কাঁধে। টিভির আবছা হলে রংটা যেন রহস্যময় লাগছে শরীরে। এক মুহূর্তে ঠোঁটের কোণে এক চিলতে নেশাময় হাসি ফুটল বাঁধন। কানের কাছে উষ্ণ মুখ নিয়ে ফিসফিস করল, ইটস লুক এ বিউটিফুল। ছটফট করে উঠল রূপা, নেশার ঘোরে আচ্ছন্ন হয়ে কাঁপা কাঁপা ঠোঁটে ক্ষীণস্বরে জিজ্ঞেস করল, কিসের? রমণীর চোখের ইশারায় তাকে শরীরের দিকে ইঙ্গিত করল বাঁধন, দৃষ্টি নামিয়ে কাঁধের কাছে। চোখের পাতা কাঁপতে শুকল রূপার, লজ্জায় আর আবেশে রক্তিম হয়ে উঠল গাল। তার শরীরে উত্তাপগুলো যেন বহুগুণ বেড়ে ঠোঁট কেঁপে বিড়বিড় করে উঠল অসভ্য। রমণীর প্রতিটি বিড়বিড়ানি স্পষ্ট শুনতে পেল বাঁধন। সহসা কোমর জড়িয়ে তাকে আরো কাছে টেনে নিল, যেন মাংসপেশিতে মাংস উত্তেজনা গলাকাটা মুরগির মতো ছটপট করে উঠল রূপা। প্রতিটি ছটপট নিয়ে পুরুষটির অহংকার এক আদিম তৃপ্তির জন্ম দেয়। পুরুষটির স্পর্শে সারা শরীর ঠান্ডা বরফ জমেছে, তীরের ফলার মতো কাঁপতে থাকা ওষ্ঠজোড়া। সেই কম্পমান ঠোঁটের দিকে স্থির হয়ে বাঁধনের নেশারও জোড়া। রূপার কানের কাছে তপ্ত নিঃশ্বাস ছেড়ে ফিসফিস করে নেশালো গলা বলল, ডোন্ট স্টপ মি রূপা, জাস্ট একটা চুমু খাবো। বলে রমণী তীর করে কাপা ঠোঁটে নিজের ওষ্ঠজোড়া ডুবিয়ে দিতে উদ্যত হলো। মুহূর্তে নিস্তেজ অবশ হয়ে গেল রূপা। যত কাছে আসছে উন্মাদ পুষ্টি, তত নেশার ঘরে ঢলে পড়ছে রমণী। পারছে না নিজেকে সরাতে। মনে হচ্ছে পুরুষটিকে থামানো মানে নিজের মরুভূমির তৃষ্ণার্ত রাখা। সে চায় না। পুরুষ হলে উত্তপ্ত নিঃশ্বাস এক অদ্ভুত অনুভব তৈরি করেছে। নিমেষে চোখ বন্ধ করে নিলেন রমণী। দুহাত খামচে দিল বাঁধনের টি শার্ট। রমণীর ঠোঁটের দিকে এক চুল দূরত্ব নিয়ে তপ্ত শ্বাস ছাড়ল বাঁধন। প্রতিটি স্নায়ুর জন্য উত্তেজনা টান টান। যে রমণীটি তখনই ঠিক টুন 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 সহসা দরজার কলিং বেল বেজে দুজনে চমকে যায়। এক মুহূর্ত সরে যায় রূপা। সারা শরীর তখন থরথর করে কেঁপে উঠছে। রাগে বিরক্তিতে রক্তবর্ণ হয়ে ভুরু কুচকে এলো বাঁধন। মেজাজ হারাতে করছিল, আসার সময় পেল না। রাগে ফুঁসতে ফুঁসতে দরজার সামনে এসে দাঁড়ালো। বাঁধনের কড়া চাপে দরজার নবটা যেন পিষ্ট হচ্ছে। কপালে দপদপ করে শিরাগুলো বুঝিয়ে দিচ্ছিল। বাঁধনের মেজাজ তখন তুঙ্গে। এক ঝটকে দরজা ঢুকলে যেই না গর্জে উঠল, অমনি পারফিউমের তীব্র গন্ধে চারপাশটা মাতাল করে দিয়ে এক সুন্দর মেয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকে পড়ল। বাঁধন কিছু বুঝে ওঠাকে মেয়েটা তার গলায় দুহাত জড়িয়ে ধরে ঝুলিয়ে রইল। আর সিল্কের স্পর্শে বাঁধনের শরীর মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। মেয়েটা হেসে বাঁধনের চোখের দিকে তাকিয়ে চিৎকার করল, হে সুইটহার্ট, হাউ আর ইউ? মুহূর্তে রূপার মাথায় যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। কলিজাটা ছ্যাদ করে উঠল। মনে হলো কলিজার ভেতরে কেউ ছ্যাদ করে জ্যান্ত ছুরি ঢুকিয়ে দিয়ে গেল। সমস্ত শিরা উপশিরায় রক্ত যেন হিম হয়ে গেল। চোখের সামনে দুলতে থাকলো চারপাশ। বুকের ভেতরটা শূন্য এক যন্ত্রণায় এমনভাবে দুমড়ে মুচড়ে গেল যে রূপা নিজের অস্তিত্বটুকু যেন হারিয়ে ফেলল। প্রতিটি নিঃশ্বাস তার বুকের ভেতরে পাথরের মতো ভারী হয়ে বসতে লাগলো। আর সে ছুরির ফলায় বিদ্ধ হৃৎপিণ্ড যেন টপ টপ করে ঝরতে লাগলো রক্তক্ষরণ, যা তাকে জীবন্ত দাহ করতে শুরু করছে। মুহূর্তে বাঁধন এক হাত দিয়ে মেয়েটাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তার চোখ জোড়া পরম বিস্ময়ে বড় করে উঠল। সে অস্ফুট স্বরে বলে উঠল, অ্যান্সি তুই? বাঁধনের সেই ঘোর কাটার আগে হুড়মুড় করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করলো আরও দুটো বিদেশি ছেলে আর একটি দেশি মেয়ে। তাদের চোখে মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও আনন্দ কোনো কমতি নেই। তিনজনে একসাথে চওড়া হেসে সমন্বয়ে বলে উঠল, শুধু না বাঁধন, আমরা এসেছি। বাঁধন এবার যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে পুরো অবাক হয়ে সেই তিনজনের দিকে তাকালো। তার কণ্ঠে তখন হাজারো স্মৃতি দোলাচাল। নিক্সি, ওমর, জেন, তোরা সবাই বাংলাদেশে? ঠিক তখনই অ্যান্সি বাঁধনের কোমর জড়িয়ে ধরে তাকে আরও একটু শক্ত করে নিজের কাছে টেনে নিল। পরম নির্ভরতায় বাঁধনের বুকে মাথা রেখে আবেগী গলা বলল, দোস্ত, আই মিস ইউ সো মাচ। তুই ওখানে এভাবে
হুট করে চলে আসার পর থেকে আমাদের সেই আড্ডাটা পুরো ভেঙে গেছিলো। আমরা কেউ তোকে ছাড়া একদম ভালো ছিলাম না। তোকে ভীষণ মনে পড়তো আমাদের। তাই তো সবাই মিলে তোকে একটা মস্ত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না বলে প্লেনের টিকিট কেটে সোজা বাংলাদেশে ফিরে আসলাম। বাঁধন বন্ধুর এই পাগলামি দেখে যেন খুশি হলো, তেমনি কিছুটা অবাক হলো। সে ন্যান্সির মাথায় আলতো করে একটা গাঁটটা মেরে হেসে বলল, তা তো বুঝলাম পাগলের দল। আমি আমি কিন্তু তোরা এই অচেনা শহরে মাঝে আমার এই নতুন বাসার ঠিকানা কোথায় পেলি? ওমর তখন একগাল হেসে পাশে দাঁড়িয়ে থাকা নিক্সির কাঁধে হাত দিয়ে আয়েশ করে বলল, আরে সে এক বিশাল ইতিহাস। আমরা এয়ারপোর্ট থেকে নেমে প্রথমে ওই রহমান বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে শুনি তুই অন্য কোথাও শিফট হয়েছিস। আমরা তো পুরো আকাশ ভেঙে পড়ছিলাম। তারপর ভাগ্যিস সেখানে আকাশ নামে একটা ছেলের সাথে দেখা হয়। ওই আমাদের তোর এই নতুন ভাষার ঠিকানা দিল। আর আমরাও এক সেকেন্ড সময় নষ্ট না করে গাড়ি নিয়ে সোজা এখানে চলে আসলাম। বন্ধুদের সাথে বাঁধনের খুনসুটে আর আত্মিক টানদেরকে আনন্দের প্রতি মুহূর্ত দূর থেকে লক্ষ্য করছিল রূপা। সে পাথরের মধ্যে মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে, বাঁধনের হাত দিয়ে একটা আবেদনময় বিদেশি মেয়েকে জড়িয়ে ধরে আছে। আর দুটো ছেলে, একটা মেয়ের সাথে অনাবিল আড্ডায় মেতে হেসে হেসে কথা বলছে। এই পুরো দৃশ্য রূপার চোখের সামনে যেন একটা জীবন্ত চাবুকের মতো আসছে পড়ছে। এই বিদেশি মানুষগুলো আসলে কারা? বাঁধনের অতীত জীবনের সাথে এদের সম্পর্ক ঠিক কতটা গভীর তার উপর কিছুই জানে না। কিন্তু বাঁধনের সে চওড়া বাহুবন্ধের আবদ্ধ ন্যান্সি নামের মেয়েটাকে এইভাবে লেপ্টে থাকতে দেখে রূপার বুকের ঠিক বাঁ পাশে তীব্র একটা হাহাকার আর তীব্র ব্যথা অনুভূতি হতে লাগলো। তার কলিজাটা যেন কেউ নিষ্ঠুরভাবে চিপে ধরছে। মনের ভেতরে এক অদ্ভুত কুৎসিত আর ভীষণ বাজেভাবে অনুভূতি দানা বাঁধছে। এই প্রথম রূপা জীবনে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে এক অমুক প্রভান পেল। ভালোবাসা যতটা সুন্দর আর মায়াবী মনে হয়, নিজের চোখের সামনে নিজের সেই ভীষণ শখের পুরুষটিকে অন্য কোনো মেয়ের এতখানি সান্নিধ্যে দেখাটা ঠিক ততটাই নারকীয় আর বাজে এক অনুভূতি। রূপার চোখের সামনে ঘরের চেনা দৃশ্যটি বারবার ঝাপসায় কাঁদতে লাগলো। রূপা দাঁড়িয়ে থাকার মতো ন্যূনতম শক্তিটুকু নিজের ভিতরে খুঁজে পেল না। বাঁধনের মুখে ফুটে ওঠা প্রতিটি হাসির রেখা যেন এক ধারালো তীরের মতো এসে সোজা তার বুকে বিঁধছে। মাথার ভিতর কেমন যেন ফাঁকা হয়ে আসছে। চোখ দুটো ঝাপসা হয়ে চারপাশটা ঘুরছে, মনে হচ্ছে এই বুঝি সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটে পড়বে। অন্যদিকে এতক্ষণ ধরে অ্যান্সি বাঁধনকে আলতো করে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঠিক তখনই অবিন্যস্ত চুলে ঘরে থাকা দূরে পাথরের মতো দাঁড়িয়ে থাকা রূপার দিকে চোখ পড়ল। অ্যান্সি চরম অবাক হয়ে বাঁধনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এই মেয়েটাকে? অ্যান্সির কথা শুনে বাঁধন ঘাড় ঘুরে রূপার দিকে তাকালো। রূপার সে মায়াবী চোখ দুটো তখন এক আকাশ অভিমান নোনা জল টলমল করছে, যা যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। বাঁধন অবশ্য রূপার ভেতরে সেই সুরামি টের পেল না। উল্টে স্বভাবসুলভ এক চিলতে হেসে বলল, ও রূপা আমার ওয়া। কিন্তু বাক্যের শেষ অংশটুকু বাঁধনের ঠোঁটে গলে বের হওয়ার আগে রূপা নিজের সমস্ত শক্তি এক করে ওখান থেকে সজোরে দৌড় দিল। তার অবাধ্য চোখের জল তখন গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সে এক দৌড়ে নিজের রুমে গিয়ে ধড়াম করে ভেতর থেকে দরজাটা টেনে দিল। সেই সজোরে আঘাতের শব্দে যেন পুরো ড্রয়িং রুমের মুহূর্তের জন্য কেঁপে উঠল। ঘরের এমন থমথমে পরিস্থিতি জেন চরম অবাক হয়ে বাঁধনের দিকে তাকিয়ে বলে, কী হলো? মেয়েটা এভাবে হুট করে দৌড়ে চলে গেলে কেন? বাঁধন নিজেও ঠিক বুঝতে পারছিল না রূপার এই আকস্মিক আচরণের কারণ। রূপা যে হঠাৎ এভাবে চোখের জল ফেলে অমন পাগলের মতো রুমে চলে যাবে তা তার ধারণার বাইরে ছিল। তবে বন্ধুদের সামনে নিজের ভেতরে অস্বস্তিটুকু প্রকাশ পেতে দিল না। নিজের যথাসম্ভব স্বাভাবিক আর ঠিক রেখে সবার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হয়তো হঠাৎ তোদের একসাথে দেখে লজ্জা পেয়েছে। ও আসলে একটু লাজুক টাইপের। যাই হোক, ও আমার ওয়াইফ। বাঁধনের মুখে ওয়াইফ শব্দটা শুনে তার বিদেশি বন্ধুদের চোখ যেন বিস্ময়ে চকচক করে উঠল। অ্যান্সি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে রীতিমতো চিৎকার করলো, হোয়াট? তুমি বিয়ে করছিস? বাঁধন বন্ধুদের সেই আকাশ থেকে পড়া চাহনি দেখে মৃদু হেসে মাথা দোলালো। সে শান্ত করলো, হুম। নিক্সি এবার কিছুটা অভিমানশীল বলল, কিন্তু আমাদের তো একটাবারও বললি না। বাঁধন সোফার দিকে ইশারা করল, ওটা অনেক কাহিনী, তোদের পরে বিস্তারিত বলবো।
এখন তোরা আগে বস। কিন্তু বসার নাম নেই। অ্যান্সি উল্টে ভীষণ উৎসাহিত হয়ে হাততালি দিল। আমি আগে তোর ওয়াইফের সাথে দেখা করব, প্লিজ ওকে একটু ডাক দে না বাঁধন। নিক্সি তার সাথে সুর মিলে খুশি বলল, আমিও দেখা করব। বন্ধুদের এমন আগ্রহ দেখে বাঁধন আর না করতে পারল না। সে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তোরা সবাই বস, আমি ওকে ডেকে দিচ্ছি। বাঁধনের কথা শুনে চারজন মিলে ড্রয়িং রুমে আরামদায়ক সোফাটায় গিয়ে বসলো। বাঁধন ড্রয়িং রুমে পেরিয়ে সোজা এসে দাঁড়ালো রূপার রুমের দরজার সামনে। সে হাত বাড়িয়ে দরজা নক করতে যাবে, ঠিক তখনই তার হাতটা মাঝপথে থেমে গেল। বদ্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে অতি পরিচিত অথচ বুক ফাটা আর্তনাদ, রূপার গভীর কান্নার শব্দ। শব্দটা কানে আসতে বাঁধনের ভেতর সমস্ত স্বস্তি কর্পূরের মতো উবে গেল। সে মুহূর্তে দরজার হাতল ধরে সজোরে ধাক্কাতে থাকতে ব্যাকুল গলে, রূপা দরজা খোল। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না, দরজার ছিটকিনি নড়ল না। কেবল কান্নার আবেগটা আরও তীব্র হয়ে বাঁধনের কানে এসে আশ্রে পড়ল। বাঁধনের বুকের ভেতর অজানা আশঙ্কায় ঝড় শুরু হলো। রূপার এই আকস্মিক ও তীব্র কান্নার মানে সে কোনোভাবে মেলাতে পারছিল না। বন্ধুর সামনে এমন পরিস্থিতিতে রূপার এই অবস্থানা তার ভেতরে পুরুষালী অহংকার আর ধৈর্যের বাঁধকে এক নিমেষে গুঁড়িয়ে দিল। সে পুনরায় দরজায় প্রচণ্ড জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে নিজের দাঁতে দাঁত চেপে কঠোর গলায় বলল, কানে কি শুনতে পাস রূপ? তোকে দরজা খুলতে বলছি। তবুও রূপা দরজা খুলছে না, কোনো উত্তর দিচ্ছে না। শুধু ভেতর থেকে অবিরাম ফুঁপিয়ে কান্নার শব্দটা ভেসে আসছে। এদিকে ড্রয়িং রুমে বসে থাকা অ্যান্সি, নিক্সি, ওমর, জেন চারজন আচমকা বাঁধনে এমন রাগী ও কণ্ঠস্বর শুনতে পেল। কৌতূহলে একরাশ ধোঁয়াশা নিয়ে তারা সোফা ছেড়ে দরজার সামনে এসে দাঁড়ালো। ওমর সবার আগে অবাক হয়ে জিজ্ঞেস করল, কোনো সমস্যা বাঁধন? বাঁধন ওমরের কোনো কথাই উত্তর দিল না। রূপার এই একগুঁয়ে তার বন্ধুদের সামনে তাকে এভাবে আটকে রাখা তার রাগ যেন সাত আসমানে তুলে দিল। সে এবার প্রচণ্ড রাগে দরজায় একটা লাথি মেরে চিৎকার করলো, রূপের বাচ্চা, তুই নিজে থেকে দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ভেতরে আসবো? সেখানে দাঁড়িয়ে থাকা কারো মাথায় কিছুই ঢুকছে না, আসলে হচ্ছেটা কি? ঠিক তখনই জেন হঠাৎ চিবুকে হাতড়ে গম্ভীর করে বলল, বাঙালি মেয়েরা সাধারণত নিজের হাজব্যান্ডকে অন্য মেয়ের পাশে দেখলে ভীষণ রাগ আর অভিমান করে, যতটুকু আমার জানাশোনা। তো তোকে ন্যান্সিকে ওভাবে জড়িয়ে ধরছিল বলে রূপা কোনোভাবে রাগ বা জেলাস হলো না তো? জেনের কথাটা বাঁধনের মাথায় আসতে একটা লাইট জ্বলে উঠল। এতক্ষণ যে সুতোটা মেলাতে পারলো, বাঁধন আচমকা অমন পাগলের মতো ছুটে যাওয়া আর দরজা ওভাবে বুক ছেড়ে কান্নার আওয়াজ আসলে কারণ তাকে অন্য মেয়ের নারীর বাহুতে দেখে মেয়েটার বুকে যে তীব্র আঘাত লেগেছে তা বাঁধন এবার স্পষ্ট বুঝতে লাগলো। জেইনের মুখে এই ব্যাখ্যা শুনে অ্যান্সি নিজের ভিতরে তীব্র অপরাধবোধ অনুভব করলো। সে ভীষণ লজ্জিত ও বিব্রত হয়ে বাঁধনের দিকে তাকিয়ে অপরাধীগুলো, ও গড, রিয়েলি সরি দোস্ত, আমি আসলে বুঝতে পারিনি। অ্যান্সির এমন কাঁচুমাচু মুখ দেখে বাঁধনের রাগটা এক নিমেষে জল হয়ে গেল। সে পুনরায় অ্যান্সির মাথায় হালকা করে গাঁটটা মেরে ঠোঁটের কোণে হাসি বলে, বলদ একটা, বলে বাঁধন তার ঠোঁটের সেই চেনা বাঁকা হাসি ধরে রেখে প্যান্টের ট্রাউজারে পকেটে দু হাত গুজে তারপর খুব শান্ত পায়ে মেন দরজার দিকে এগোতে এগোতে বন্ধুদের, তোরা সোফায় গিয়ে আরাম কর, আমি জাস্ট আসছি, বলে বাঁধন চটজলদি ফ্ল্যাটের মালিকের বাসায় গিয়ে রূপার ঘরের দরজা খোলার ডুপ্লিকেট চাবিটা নিয়ে আসলো। ওদিকে ড্রয়িং রুমে সবাই গালে হাত দিয়ে বসেছে অ্যান্সি, নিক্সি, ওমর, জেন। চারজনের মুখ দেখে বোঝা যাচ্ছে তারা ঠিক কতটা চিন্তিত আর অপরাধবোধে ভুগছে। কিছু সময় পর বাঁধন আবার ঘরে ফিরে এলো। সে অন্তত শান্ত পায়ে রূপার রুমের সামনে এসে দাঁড়ালো। চাবির গোছা থেকে সঠিক চাবিটা বের করে আস্তে করে দরজার লক ঢুকে একটা মৃদু শব্দ করে লকটা খুলে গেল। বাঁধন একদম নিঃশব্দে ঘরের ভিতর প্রবেশ করলো। ভেতরে সে চোখ পড়লো বিছানার উপর। সে দেখলো রূপা বিছানার উপর উবুর হয়ে শুয়ে নিজের মুখটা বালিশে গুজে এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। অনবরত তীব্র কান্নার কারণে তার মুখটা বারবার কেঁপে উঠছে, ঘন ঘন হেঁচকি উঠছে। বাঁধন রূপার কাছে গেল না। সে দরজায় ফিট ঠেকিয়ে বুকে হাত শক্ত করে ভাঁজ করে দাঁড়িয়ে রইল। তারপর রূপার কাঁপতে থাকা পিঠের দিকে তাকে ঠোঁটের কোণে চেনা বাঁকা হাসি ফুটে ঢঙ্গে বলল, আমার বউ দেখে আজকাল আমাকে নিয়ে বড্ড জেলাস হতে শুরু করছে। এই থমথমে নিস্তব্ধতা আচমকা বাঁধনের অতি পরিচিত কণ্ঠস্বর শুনে রূপা পুরো চমকে উঠল। সে তীব্র বিস্ময়ে বুঝতে পারল
বাঁধন ঘরের ভিতরে চলে এসছে, কিন্তু অভিমানে সে বাঁধনের দিকে ফিরে তাকালো না। তবে সেই শব্দের কান্নাটা কোনো মতে জোরে থামিয়ে দিল, যদি তার ভেতরে নিঃশব্দের কান্নাগুলো অবাধ্য শ্রদ্ধা আর থামল না। বাঁধন আবার দূরে এগিয়ে রইল না, সে ধীর পায়ে এগিয়ে সে বিছানার পাশে বসলো। এরপর রূপার নরম হাতটা নিজের হাতের মুঠো নিয়ে আলতো করে একটা টান দিয়ে রূপার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। কিন্তু রূপার মুখের দিকে তাকানো মাত্র বাঁধন নিজেই পুরো অবাক। তার ভেতর সমস্ত চপলতা এক মুহূর্ত উধাও। এত অল্প সময়ের ব্যবধানে এতটা মানুষ কাঁদতে কাঁদতে নিজের চোখ জোড়া ফুলিয়ে ফেলতে পারে, তা সে ভাবতে পারেনি। রূপার ফর্সা গাল দুটো তীব্র অভিমানে একদম টকটকে লাল হয়েছে, আর চোখের পাপড়িগুলো নোনা জলে ভিজে একে অপরের সাথে এলোমেলো হয়ে লেপ্টে আছে। মেয়েটার এই করুণ আর মায়াবী রূপ দেখে বাঁধনের বুকের ভেতরটা এক অদ্ভুত মায়া মোচড় দিয়ে উঠল। বাঁধন রূপাকে আর একটু দূরে থাকতে দিল না, সে এক প্রকার জোর করে রূপাকে নিজের আরও কাছে টেনে নিয়ে আসলো। তারপর পরম মায়ায় নিজের হাতের বুড়ো আঙুল দিয়ে রূপার গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু মুছে দিয়ে দিতে একটুখানি টিটকারি সে বলল, একটা মানুষ মরে গেলে বোধহয় আজকাল কেউ এভাবে কাঁদে না রূপ, তুই যেভাবে সামান্য কারণে কেঁদে বুক ভাসাচ্ছিস। রূপা কোনো কথা বলল না, তার চোখের জল যেন এক নিমেষে ক্ষোভের রূপ নিল। সে বাঁধনের শক্ত বাহুটা ছাড়া পাওয়ার জন্য তীব্র ছটফট করতে লাগলো। রূপার এমন অভদ্র ছটফটানি বাঁধন কিছুটা বিরক্ত হলো। সে আর কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় রূপার কোমর জড়িয়ে ধরে তাকে বিছানায় শুয়ে দিল এবং মুহূর্তে রূপার উপর উঠে নিজের আধিপত্য বিস্তার করে তার চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে ছটফট করছিস কেন? আমি কি তোকে মারছি ইডিয়েট? রূপার আগে চরম অভিমানে নিজের দুহাত দিয়ে বাঁধনের চওড়া বুকে সজোরে ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে, ছুবেন না আমাকে আপনি। রূপার এই দূরত্ব তৈরি করার চেষ্টা দেখে বাঁধনের ভেতরে পুরুষালী জেদটা আরও চওড়া হলো। সে রূপার ঠোঁটে খুব কাছে নিয়ে নিজের ঠোঁট দুটো নিয়ে আসলো। বাঁধনের মুখে তপ্ত নিঃশ্বাসগুলো তখন রূপার কপালে আর গালের উপর আছড়ে পড়ছে। সে রূপার চোখের গভীরে নিজের চোখ জোড়া ডুবিয়ে নেশালো করে বলল, আই নো বেবি, ওরা জাস্ট ফ্রেন্ড, দুবাই থেকে এসেছে। কিন্তু তোর কী হয়েছে বলতো? এভাবে হন্যে হয়ে কেঁদে কেঁদে পাগল করছিস কেন তুই? তুই কি জানিস তোর এই অবুঝ কান্না আমার বুকে অন্যরকম নেশা ধরে দেয়? রূপা বাঁধনের নেশালো চোখের দিকে নিজের জ্বলন্ত দৃষ্টি ফুটিয়ে অন্তত রাগী কণ্ঠে বলল, তো আপনার ফ্রেন্ড এসেছে, তাতে আমার কি? আমাকে কেন এসব বলছেন? যান, গিয়ে আপনার ওই ফ্রেন্ডদের কোলে নিয়ে বসে থাকুন। শুধু জড়িয়ে ধরে তো আর মন ভরবে না, এবার কোলে তুলে নিতে হবে আপনাকে। রূপার মুখে এমন তেরা বেঁকা কথা শোনা মাত্র বাঁধনের চোখের মণি দুটো রাগে গনগনে আগুনের মতো গরম উঠল। সে এক ঝটকায় রূপার নরম চোয়ালটা নিজের শক্ত আঙুলে মুঠোয় চেপে দিল। তারপর নিজের মুখটা রূপার কানের কাছে তীক্ষ্ণ স্বরে হেসে বলল, আর একটা ফালতু কথা যদি তোর মুখ থেকে বেরোয় তাহলে এখানেই তোকে জানে মেরে দেবো। এক কথা, আমি দ্বিতীয়বার বলা পছন্দ করি না। আই জাস্ট ডোন্ট লাইক ইট। সো আবারও পরিষ্কার বলছি, ওরা আমার ফ্রেন্ড। আর যে আমাকে জড়িয়ে ধরছিল ওর নাম অ্যান্সি, খুব ভালো একটা মেয়ে। ওর সাথে আমি দীর্ঘ 14 বছর একসাথে বড় হয়েছি। ও আমার অতীত। তাই অ্যান্সিকে নিয়ে তোর এই নোংরা মন নিয়ে এরকম কোনো খারাপ কথা মুখে আনবি না। অ্যান্সি আমার যেমন বেস্ট ফ্রেন্ড হয়, ঠিক তেমনই ও আমার বোনের মতো, বুঝেছিস? রূপা নিজের চোয়ালের ব্যথা অগ্রাহ্য করে যেদিকে বলল, না বুঝি না, আর আপনার কোনো কথা আমি বুঝতে চাই না, ছাড়ুন আমাকে। বাঁধনের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে যাওয়ার উপক্রম। সে তার গলার রগ ফুলে বলল, রূপ, তুই কিন্তু আমাকে বড্ড বেশি রাগিয়ে দিচ্ছিস, এর ফল কিন্তু একদম ভালো হবে না। রূপা নিজের জেদ ধরে রেখে উল্টো চ্যালেঞ্জ ছোড়ার মতো করে বলল, কি করবেন আপনি? বাঁধন নিজের ঠোঁটের কোণে প্রগাঢ় হাসি রেখে ফুটিয়ে বলল, দেখতে চাস আমি এই মুহূর্তে কী করতে পারি? রূপা দমবার পাত্রী নেই, সে অবজ্ঞাসুর, কী করবেন, মারবেন? এটাই তো। কিন্তু রূপা সেই বাক্যের বাকিটুকু অংশ শেষ করার সুযোগ দিল না। বাঁধন নিজের সমস্ত রাগ আর কামড়ের নিয়ন্ত্রণ হারিয়ে এক ঝটকায় রূপার নিজের মিলিয়ে দিল। এক মুহূর্তে রূপা পরম বিস্ময়ে ছটফট করতে লাগলো। সে তার সর্বশক্তি দিয়ে বাঁধনকে এই আকস্মিক অধিকার থেকে মুক্ত হওয়ার জন্য দুমদাম তার চওড়া পিঠে কিল ঘুষি মারতে লাগলো। কিন্তু বাঁধনের সেদিকে কোনো খেয়াল নেই। সে যেন বাইরের সমস্ত পৃথিবীর কোলাহলে ডুবে নিজের চোখ দুটো বুজে পরম আপন গতিতে রূপার
এই অনিন্দ রমণীর ঠোঁটজোড়া। ঘরের ভেতরে বাতাস তখন দুই যুগলের তপ্ত আর অবিদ্ধ নিঃশ্বাসে ভারী হয়ে উঠতে লাগলো। হাজার ছটপটানি আর পিঠে দুমদাম কিলঘুড়ি মেরে রূপা এক চুলও সরাতে পারল না। এই বিশাল দেহী পুরুষ বাঁধনের অমানসিক শক্তির কাছে নিজের সমস্ত প্রতিরোধকে ব্যর্থ হতে দেখে সে একসময় হাল ছেড়ে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল। অনুভব করতে থাকলো পুরুষটির প্রতিটি গভীর ও মাদকতা স্পষ্ট। পাক্কা 8 মিনিট পর রূপা যখন পুরোপুরি দম বন্ধ হয়ে আসার উপক্রম, তখন বাঁধন আলতো করে রূপার ঠোঁট জোড়া ছেড়ে দিল। দুজনে তীব্র হয়ে হাঁপাতে লাগলো। ঘরের নিস্তব্ধ বাতাস তাদের দ্রুত ওঠানামা করা তপ্ত নিঃশ্বাসে ভারী হয়ে উঠল। রূপার ফর্সা বুকটা রাগে আর উত্তেজনায় দ্রুত ওঠানামা করছে। বাঁধন নিজের বুক ভরে শ্বাস নিতে নিতে রূপা থমথমে মুখের দিকে তাকায়। তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠে বলল, তুই এখনো জ্ঞান হাসিনি রূপ? আমি তো ভেবেছি এতক্ষণ হয়তো তুই সবেমাত্র জ্ঞান হারিয়ে ফেলছিস, কিন্তু এখন দেখি বড় বড় চোখ করে রাগ নিয়ে তাকিয়েছিস আমার দিকে। কী ব্যাপার বলতো? তোকে রাগান্বিত অবস্থায় তোর সাথে রোমান্স করতে আসলে দেখে তুই আরও বেশি কাঁপিস না, অথচ এমনিতে আমি সাধারণভাবে তোর কাছে আসলে তুই থরথর করে কাঁপতিস। রূপা নিজের ভেতরে সমস্ত ক্ষোভ আর অপমান এক রাগে চিৎকার। অসভ্য নির্লজ্জ পুরুষটা একটু আগে ড্রয়িং রুমে একজনকে জড়িয়ে ধরে থাকা ছিল, আর এখন এখানে এসে আমাকে চুমু খাচ্ছে। লজ্জা করে না আপনার? রূপা ঝাঁঝালো কথার পিঠে কোনো উত্তর দিল না বাঁধন। শব্দ করে রূপা তারপর টকটকে লাল হয়ে যাওয়া ঠোঁটে ছুঁয়ে পরম মমতা বলল, আমি কোনো খারাপ উদ্দেশ্যে অ্যান্সিকে জড়িয়ে ধরিনি, আর না তো অ্যান্সি আমাকে ধরেছে। তোর এই ছোট্ট মনের নোংরা চিন্তাগুলো এবার বন্ধ কর, আর লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে চল। ওরা বাইরে আমার ওয়াইফের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। রূপা বাঁধনের চওড়া বুকে হাত দিয়ে সজোরে একটা ধাক্কা দিয়ে মুখ ফিরে নিল। যাবো না আমি, চলে যান এখান থেকে। বাঁধন রূপার চোখের দিকে তাকিয়ে শান্ত সুর, যাবি না? রূপা নিজেদের, না সত্যি যাবি না? বললাম তো যাব না। রমণীর এই অভদ্র জেদ আর মুখের উপর সরাসরি না শব্দটা পুরুষটিকে যেন আরো বেশি বেসামাল আর উগ্র করে তুলল। সে মুহূর্তের মধ্যে নিজের মুখটা ডুবিয়ে দিল মসৃণ ঘাড়ের উপর। নিজের নাক ঘষতে ঘষতে ঘোর লাগা নেশালো করল, নো প্রবলেম, তুই তাহলে এখানে শুয়ে থাক আর আমার এই পাগলামিগুলো নীরবে সহ্য কর। বাঁধনের আকস্মিক ও তীব্র আক্রমণে রূপার সর্বাঙ্গ এক তার ভেতরে ছটফটানি করে উঠল। সে নিজের সমস্ত কম্পন আড়াল করে চেষ্টা করে কোনোরকম জানাল, দেখুন ভালো হবে না কিন্তু, আমার উপর থেকে উঠুন বলছি। কিন্তু সেই মিনতি বাঁধন নিজের ভেজা তীব্র এক শিহরণে থরথর করে কেঁপে উঠল রূপা। তার চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। কিন্তু পুরুষটি সেখানেই থামল না। সে যেন গভীর নেশায় ডুবে আছে রমণীর পুরো ঘাড়, গলার চারপাশে। একে অপরের এক তৃষ্ণার্ত চুমু রূপার সারা শরীরে অদ্ভুত এক অবস্থার কাঁপন ধরে দিল। রূপা নিজের ঠোঁট দুটো দাঁত দিয়ে চেপে বসে রাগে আর ফুঁসতে ফুঁসতে বলল, কী হচ্ছে এসব? ছাড়ুন বলছে আমাকে। বাঁধন রূপার ঘাড়ের নরম চামড়ায় ঠোঁট ডুবিয়ে রেখে ডুবন্ত গলায় জবাব দিল, ইয়ামি, তুই এভাবে রাগ করে থাক রূপ, সহজে রাগ কমাবি না একদম। আমি সারাক্ষণ এভাবে তোকে আদর করবো। রূপা নিজের চোখ দুটো বড় বড় করে রাগী গলে বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বাঁধন কোনো কথা না বলে ঝটপট রূপার ঠোঁটে আরও কয়েকটা গভীর চুমু খেল। তারপর কাঁধে ফর্সা অংশে হালকা একটু জোরে কামড়া। অসভ্য! ব্যথায় আর তীব্র শিহরণে রূপার মুখ থেকে অস্ফুট শব্দ বেরোতে বাঁধন তার গালে দুটো নিজের হাতের মুঠো নিল। লিসেন টু মি বেবি, তোকে আমি কোনো কিছুতেই কম দেব না। আমার সবটাই তোর, আমার ভালোবাসা, আমার আদর সব, এমনকি আমার ভেতর প্রাণটাও তোর নামে লিখে দেবো। রূপা তীব্র অভিমানে মুখটা এদিকে ঘুরে নিল। বুকের ভিতর কয়েকজনকে রেখে এত ভালোবাসা দেখাতে আসছেন মিস্টার বাঁধন রহমান? বাঁধন মুহূর্তে থেমে গেল। সে রূপার মুখের পানে চেয়ে ভুবন বলনে একটা চওড়া হাসি দিল। তারপর নিজের মুখটা রূপার কানের কাছে নিয়ে আলতো করে মিনিমিনি করল, এ বুকেতে কেউ থাকে না, থাকো শুধু তুমি। বাঁধনের মিষ্টি গানের সুরে মুহূর্তের মধ্যে থমকে গেল রূপা। তার মনে হলো কোনো এক মায়াবী রাজকুমার যেন তার কানে কানে গভীর ভালোবাসার কথা আওড়ে দিল।
রূপার এই নীরবতা আর শান্ত রূপ দেখে বাঁধন ঠোঁটে ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর আলতো করে রূপার নরম গলা হাত রেখে তার চোখের গভীরে তাকে আকুতি ভরা কণ্ঠে বলল, বিলিভ মাই হার্ট, আমি সেভাবে অ্যান্সিকে জড়িয়ে ধরিনি। আর অ্যান্সি ও সত্যি খুব ভালো মেয়ে। প্লিজ শোনা, একবার আমার সাথে বাইরে চল, ওদের সাথে কথা বল, তারপর তুই নিজের চোখে দেখিস ওরা কেমন। প্লিজ বেবি, জাস্ট একটা বার আমার কথাটা রাখ। বাঁধনের আকুতি ভরা নরম সুরের কথা রূপার ভেতরে জমে থাকা অভিমানের পাহাড়কে এক নিমেষে গলিয়ে দিল। তার রাগটা কিছুটা শীতল হয়ে উঠল। সে নিচু স্বরে আস্তে করে বলে, ঠিক আছে চলুন। বাঁধনের চোখে মুখে খুশির জোয়ার বয়ে গেল। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে রূপার গালে শব্দ করে একটা চুমু খেলো। এই তো আমার লক্ষ্মী বউ। তারপর বাঁধন রূপার হাতটা পরম শক্তিতে নিজের হাতের মুঠে পুরো ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে তখন অ্যান্সি, নিক্সিয়া, উমর, জেন চারজনে মিলে মূর্তির মতো চুপচাপ বসে আছে। বাঁধন রূপাকে একসাথে নিয়ে ঠিক তার সামনে এসে দাঁড়ালো। রূপাকে দেখা মাত্র অ্যান্সি সোফা ছেড়ে ছুটে এলো। তারপর রূপাকে চরম অবাক করে দিয়ে তাকে আলতো করে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, আই এম সরি রূপা, আমি আসলে জানতাম না তুমি এভাবে রাগ করবে। প্লিজ আমার উপর রাগ করে থেকো না। অ্যান্সির এই আকস্মিক আচরণে রূপা পুরো থমকে গেল। একটা বিদেশি মেয়ে তাকে এভাবে আপন করে জড়িয়ে ধরেছে তা সে কল্পনা করেনি। সে হয় যেন ক্ষণিকের জন্য মুখের ভাষাটুকু হারিয়ে ফেলল। ওদিকে রূপাকে নীরব থাকতে থেকে অ্যান্সি ভাবল রূপা হয়তো এখনও তার উপর কষ্ট চেপে রেখেছে। সে মুহূর্তে রূপাকে ছেড়ে দিয়ে তার হাত দুটো নিজের মুঠো নিয়ে বেশি বলল, রূপা প্লিজ আমাকে মাফ করে দাও। আসলে আমি বাংলাদেশের কালচার নিয়মকানুন বিষয়ে তেমন একটা জানি না। আমাদের বিদেশে এরকম আবেগ বা খুশিতে কাউকে জড়িয়ে ধরা যায়, কেউ কিছু মনে করে না। আর আমি ঠিক ওখানকার নিয়মে বাঁধনকে জড়িয়ে ধরে ফেলছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি অন্য কোনো খারাপ উদ্দেশ্যে ওকে জড়িয়ে ধরিনি। বাঁধন আমার ছোটোবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। ও ওখান থেকে চলে আসার পর আমরা সবাই ওকে অনেক মিস করছি। তাই তো ওকে না জানি হুট করে সবাই মিলে বাংলাদেশে চলে আসলাম। আর হঠাৎ ওকে চোখের সামনে দেখে নিজেকে সামলাতে পারিনি, জড়িয়ে ধরে ফেলেছি। প্লিজ তুমি কিছু মনে। আমাদের বিদেশে এরকম আবেগ বা খুশিতে যে কাউকে জড়িয়ে ধরে যায়, কেউ কিছু মনে করে না। আর আমি ঠিক ওখানকার নিয়মে বাঁধনকে জড়িয়ে ধরেছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি অন্য কোনো খারাপ উদ্দেশ্যে ওকে জড়িয়ে ধরিনি। বাঁধন আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। ও ওখানে চলে আসার পর আমরা সবাই ওকে অনেক মিস করছি। তাই তো ওকে না জানি হুট করে সবাই মিলে বাংলাদেশে চলে আসলাম। আর হঠাৎ ওকে চোখের সামনে দেখে নিজেকে আর সামলাতে পারিনি, জড়িয়ে ধরে ফেলছি। প্লিজ তুমি কিছু মনে করো না। অ্যান্সির এমন অমায়িক অকপটে স্বীকারোক্তি, চোখের ভেতর সরলতা থেকে রূপা নিজের ভেতরে এক তীব্র অপরাধবোধ কাজ করতে লাগলো। সে মনে মনে কেন যেন কিছু না জেনেও শুনে ওভাবে রাগ করে সবার সামনে কেঁদে কেঁদে চলে গেল। নিজেকে বড্ড ছোট মনে হতে লাগলো রূপাকে এভাবে চুপ থাকতে দেখে। আর কোনো উত্তর না পেয়ে অ্যান্সি কিছুটা মন খারাপ করে বলল, কথা বলবে না আমার সাথে? রূপা নিজের লজ্জা আর অস্বস্তিতে মাথাটা নিচু করে ফেলল। নিজের হাত দুটো মোচড়াতে মোচড়াতে আমতা আমতা করলো, মানে সরি আপু, ভুলটা তোমার নয়, আসলে আমারই ছিল। রূপার লাজুক ভঙ্গি দেখে অ্যান্সি খিলখিল করে হেসে উঠল। পরম মায়ের রূপা থুতনি ধরে মাথাটা সোজা করে চোখের দিকে তাকিয়ে বলল, বুঝেছি, তুমি আমার বন্ধুকে নিয়ে বড্ড বেশি সিরিয়াস। আর সেটাই তো স্বাভাবিক, এটাই তো খাঁটি ভালোবাসা। যাই হোক, আমি অ্যান্সি, তোমার হাজব্যান্ড, একদম ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। অ্যান্সির মুখে আন্তরিকতা দেখে রূপার ভিতর সব জড়তা কেটে গেল। সে মৃদু হেসে পড়ল, আমি রূপা। অ্যান্সি আবারও হেসে পড়ল, সেটা অনেক একই জিনিসই। ঠিক তখনই নিচকি সোফা ছেড়ে এগিয়ে আসলো। সে রূপার দিকে তাকিয়ে বসলো, আমি নিক্সি, কেমন আছো রূপা? রূপা নিক্সির দিকে তাকিয়ে নম্র গলা বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালোবাসি। এরপর বাঁধন একে একে ওমর, জেইন সবার সাথে পরিচয় করে দিল। প্রথম দিকে সেই ভুল বোঝাবুঝি অস্বস্তিগুলো ভুলে রূপা খুব অল্প সময়ের মধ্যে সবার সাথে বেশ মিশুক হয়ে গেল। বাঁধন সবার পছন্দের কথা চিন্তা করে রাতের খাবারের জন্য বাইরে অর্ডার দিল। সবাই ড্রয়িং রুমে গোল হয়ে বসে জমজমাট আড্ডার বাঁধন, অ্যান্সি, নিক্সি, ওমর, জেইনের সাথে পুরো দিনের হাজারো স্মৃতি নিয়ে হেসে হেসে কথা বলছে। রূপা একপাশে চুপচাপ বসে তাদের সেই আনন্দের মুহূর্তগুলো দেখছে। বিদেশের মানুষরা যে এতটা অমায়িক, বন্ধু বৎসল আর ভালো মনে হতে পারে তা হয়তো বাঁধনের এই বন্ধুদের না দেখলে রূপা কোনোদিন জানতেই পারত না। তারপর মনের ভিতরে শেষ সংশয়টুকু দূর গেল। হঠাৎ আড্ডার মাঝখান থেকে বাঁধন সবাই একটা আয়েশ করে গায়ে এলিয়ে দিল। সে আর চোখে একটা রূপার লাজুক মুখের দিকে তাকিয়ে নিল। তারপর ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি ফুটে
অ্যান্সির দিকে চেয়ে বলল, অ্যান্সি শোন। অ্যান্সি উমরের সাথে একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল। বাঁধনের ডাকটা চট করে ঘাড় ঘুরে জবাব দিল, হ্যাঁ বল, শুনতেছি। বাঁধন আবার আর চোখে রূপার দিকে তাকালো। রূপা তখন একটা থমথমে মুখ করে সোফায় বসেছে, যা দেখে মনে হচ্ছে আগামী 5 মিনিটের মধ্যে সে ঠিক কারো না কারো কপালে রান্নাঘরে শক্ত বেলুন এনে ভাঙবে। অবশ্য এই চণ্ডী রূপ দেখে পুরো নির্বিকার। সে অ্যান্সির দিকে চেয়ে বেশ আয়েস করে বলল, তুই আমার বউরে এইভাবে মাঝে মাঝে রাগাই দিবি। যদি প্রতিদিন ওকে একটু একটু করে রাগাইতে পারিস, তাহলে তোরে আমি প্রতিদিন একটা করে আমাদের বাংলাদেশের স্পেশাল জিলিপি কিনে খাওয়াবো। অ্যান্সি বাঁধনে এমন অদ্ভুত শব্দ শুনে সঙ্গে সঙ্গে বুড়ো হচ্ছে জিজ্ঞেস হলো, হোয়াট ইজ জিলিপি? এটা কি? আর তাছাড়া আমি তোর ওয়াইফকে কেন হুদাহুদি রাগাবো? বাঁধন নিজের মুখের সমস্ত চপলতা মুছে একদম গম্ভীর মুখে অ্যান্সির দিকে তাকালো। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে দেশের কোনো অন্তত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছে। সে অন্তত ধীর স্থির করে বলল, কারণ আমার বউ স্বাভাবিক অবস্থায় সুস্থ অবস্থায় রোমান্স করতে বলে চটপট জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু যখন প্রচণ্ড রেখে থাকে তখন আমি করলে আমার বউ সহজে জ্ঞান হারায় না। বাঁধন 1 সেকেন্ডের জন্য থামলো, তারপর ঘাড় ঘুরে সোজা রূপার দিকে তাকালো। রূপার চোখ দুটো তখন বাঁধনের সেই নির্লজ্জ স্বীকারোক্তি শুনে এমনিতে গোল হয়ে গেছে। বাঁধন তার দিকে তাকে আবার অ্যান্সির উদ্দেশ্যে বলল, যার জলযন্ত্র প্রমাণ আমি আজ নিজেই চোখে পেয়েছি। অ্যান্সি ধীরে ধীরে একবার রূপার দিকে, সেই লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকালো, তারপর চরম বিস্ময় নিয়ে বাঁধনের দিকে তাকালো। তুই তোর বউকে রাগিয়ে তারপর রোম্যান্স করবি? বাঁধনকে স্বাভাবিক ও শান্ত ভঙ্গিতে বাঁধালো, হুম। অ্যান্সি নিজেকে ধরে রাখতে পারল না, সে সোফায় সোজা হয়ে বসে বলল, ইউ আর সাইকো বাঁধন। বাঁধন ঠোঁটের কোণে চেনা বাঁকা হাসি ফুটে বলল, ধন্যবাদ। অ্যান্সি বাঁধনের সাবলীর উত্তর শুনে পুরো হতভম্ব হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, আবার একটা? আমি কি তোকে গালি দিছি? আমি ওটা প্রশংসা হিসেবে নিলাম। বাঁধনের পর রূপার দিকে তাকালো, তারপর ন্যান্সির দিকে ঝুঁকে বেশ নিচু গেলে বলল, তুই বরং ওকে আর একবার যে কোনো উপায়ে রাগাই দিস। অ্যান্সি এবার নিজের চোখ দুটো কপালে তুলল, কেন রে? বাঁধন একদম শান্ত ও গম্ভীর গলায় বলল, এবার সুযোগ বুঝে বাসরটা সাইরে নেব। রূপা রাগে ও চরম লজ্জায় সোফার উপর থেকে একটা কুশল বাড়ি ছুঁড়ে সজোরে ছুঁড়ে মারল বাঁধনের দিকে। বাঁধন অবশ্য বেশ পাক্কা খেলোয়াড়ের মতো ওটা ক্যাচ করে ধরে ফেলল। ওমর পাখা হাসে বাঁধনের দিকে কৌতূহল গলায় বলল, তার মানে তুই এখন ভার্জিন? বাঁধন একটুও না লুকে খুব স্বাভাবিক ভঙ্গিতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার স্বীকারোক্তি শোনা মাত্র জেন রূপার লাল হয়ে যায় মুখটার দিকে তাকে হাসতে হাসতে বলল, আরে হালার পুত, দেখ তোর বউ রেগে পুরো ফায়ার হয়ে গেছে। বাঁধন রূপার পানি চাইল, রাগে ফুঁসতে ফুঁসতে তীব্র দুষ্টু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বাঁধন দুষ্টুমি করে বলল, ওইভাবে বাঘিনীর মতো তাকিয়ে আছিস কেন? কামড়ে খেয়ে ফেলবে নাকি? রূপা কিছু বলল না, রাগে সোফা থেকে আরও একটা বালিশ তুলে সজোরে বাঁধনের দিকে ছুঁড়ে মারল এবং ফুঁসতে ফুঁসতে হনহন করে নিজের রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমে থেকে অ্যান্সি, ওমর, জেন একযোগে উচ্চস্বরে হেসে উঠল। শুধু বাঁধন বাদে। সে রূপা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকে আসছে। নিক্সি এগিয়ে এসে বাঁধনের পাশে বসলো, তার কাঁধে আলতো একটা চাপড় মিলল। শুধু শুধু মেয়েটাকে ওভাবে সবার সামনে রাগিয়ে দিলি কেন বলতো? বাঁধন কুশনটা সোফার এক পাশে রেখে খুব নির্ভরতায় জবাব দিল, ভালো লাগে তাই রাগিয়ে দিলাম। অ্যান্সি রূপা চলে যাওয়ার পথের দিকে তাকে মুগ্ধ হচ্ছে। ও দেখতে কিন্তু মিষ্টি। বাংলাদেশের মেয়েরা এত সুন্দর হতে পারে সেটা আমি আগে জানতাম না। জেন এতক্ষণ রূপার চেহারা গ্রহণ খুব সূক্ষ্মভাবে খেয়াল করলো। সে চিবুকে হাতড়ে বলল, কিন্তু রূপার চেহারার মাঝে কেন জানি একটা বিদেশি কাটিং আছে, যদিও ও পুরোপুরি বাংলাদেশি। বন্ধুদের এই আলোচনায় বাঁধন এবার সোফায় সোজা হয়ে বসলো। সে গভীর গলায় বলল, বিদেশি মানুষের চেহারায় বিদেশি কাটিং আসবে না তো আমাদের দেশে কাটিং আসবে? অ্যান্সি জেনের খেই ধরে নিজের ভুরু জোড়া কুচকে বলল, বিদেশি মানে তুই কি বলতে চাস? বাঁধন একটা দীর্ঘ গম্ভীর শ্বাস ফেলে সবার মুখের উপর তাকালো। চরম সত্যিটা প্রকাশ করে শান্ত গলা বলল, রূপা আসলে বাংলাদেশি নয়, ওর জন্ম কানাডায় একটা নামকরা খ্রিস্টিয়ানা বংশে। বাঁধনের মুখে এই বাক্যটা শোনা মাত্র ড্রয়িং রুমে 4 জন আকাশ থেকে পড়ল। তারা একযোগে তীব্র বিস্ময়ে বলল, হোয়াট? বাঁধন নিজের 2 কান দিয়ে চেপে ধরে চরম বিরক্তিতে বলল, আসতে বল, কানের পর্দা ছিঁড়ে ফেলবে নাকি বেকুবের দল? জেন আর এক মুহূর্ত তর সইতে পারল না। সে ঝড়ের গতিতে সোফা থেকে উঠে এসে বাঁধনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।
বাঁধন 2 হাঁটু খামচে ধরে আকুল স্বরে বলল, রহস্যটা কি? রূপা বিদেশি মানে? তুই নিজে একটা সাচ্চা মুসলিম হয়ে খাঁটি বিদেশি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে ফেললি কীভাবে? অ্যান্সি সোফায় বাঁধনের সে একটু ঘেঁষে বলল। সে জেইনের এই ব্যাকুলতা থেকে নিজেকে ধরে রাখতে পারল না। সেও সোফা ছেড়ে সে জেইনের পাশে ধপ করে বসে পড়ল। সবার চোখে মুখে এক বিশাল রহস্য ও উন্মোচনের তীব্র কৌতূহল। অ্যান্সি বাঁধনের হাত ঝাঁকে বলল, বল না দোস্ত, তুই রূপাকে ঠিক কোথায় পেলি? বাঁধন তার বন্ধুদের কাছে কিছু লুকালো না। সে এক এক করে রূপার অতীত, কানাডা সেই পরিচয় থেকে শুরু করে তাদের জীবনে ঘটে যাওয়া ঝড়ঝাপটা ইতিহাস খুলে বলল। বাঁধনের মুখে অবিশ্বাস্য কাহিনী শুনে ড্রয়িং রুমে চারজন চোখ যে নিজের মাথায় হাতে, ও গড, এত বড় ঘটনা ঘটে গেছে! তোর লেপে নিষ্কে বিশ্বাস করে বলল, তার মানে তুই কোনো সাধারণ মেয়ে না, সরাসরি মাফিয়া ডনের মেয়েকে বিয়ে করছিস? ওমর এসবে অবশ্য পাত্তাই দিল না। সে হাত নিয়ে তাচ্ছিল, ধুত, তাতে গিয়েছে, রূপার বাবা তো মারাই গেছে, এখন কি করবে? কবর থেকে উঠে এসে বাঁধনের বাস্য বাধা দেবে নাকি? নেক্সি ওমরের ফাজিল মার্কা কথা শুনে সহ্য করতে না পারে সাথে সাথে ওমরের মাথায় একটা চারটি মেরল। ভূত হয়ে ওঠার এসে সবার আগে তোর ওই হাতির মতো ঘাটটা মোটকে দেবে, দেখিস। ওমর নিজের মাথায় হাত বুলিয়ে দাঁত কিরমির করে বলল, আরে তোর এই ঝাঁকড়া চুলগুলো টেনে ফেলবে ডাইনি বুড়ি। নিক্সি রাগে সোফায় ছেড়ে সোজা দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, কী বললি তুই? আমি ডাইনি? ওমর নিজে দুহাত তুলে বলল, আহা, ভুল হয়ে গেছে, চরম ভুল, সরি। তুই আসলে ডাইনি নস, তুই হচ্ছিস অ্যানাকোন্ডা সাপ। নিক্সি এবার রাগে অগ্নিশর্মা। সে এক ঝটকায় ফ্লোরে ছুঁড়ে ওমরের চুলগুলো শক্ত করে টেনে দিল। তুই নিজে কি? তুই হচ্ছিস মাটির নিচে লুকিয়ে থাকা ড্রেন থেকে ওটা একটা ভেজা উদির। ওমর ব্যথায় কাঁকিয়ে ওঠে, সাথে সাথে নিক্সির মাথার চুলগুলো খামচে দিয়ে বলল, তুই চুল ছাড়। ওরে আমার নাইজেরিয়ান ডাইনি, নাহলে ওই গু কালারে মেকআপ করে চুলগুলো একদম একটা একটা করে ছিঁড়ে নিয়ে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো, তখন বুঝি। চুল ছাড় ড্রেনে দূর, তুই ছাড় অ্যানাকোন্ডা। বাঁদর নিজে দুহাত দিয়ে সোফায় একটা সজোরে চাপড় মেরে রাগি গলে ধমক দিয়ে বলল, থামবি তোরা নাকি ঘাড় ধরে ঘর থেকে বের করে দিব? বাঁধনে বাঘের মতো ধমকে ভয়ে পেয়ে ছিটকে গেল। তড়িঘড়ি করে একে অপরের চুল ছেড়ে দিয়ে যার যার মতো সুরসুর করে বসে পড়ল। ওমরের মাথার চুলগুলো তখন পাখির বাসার মতো হয়ে গেছে। নিক্সি ফুঁসতে ফুঁসতে নিজের কালারের চুলগুলো সোজা করতে ব্যস্ত। বাঁধন রাগী মুখের দিকে কেউ আর একটা কথা বলার সাহস পেল না। ড্রয়িং রুমে এক ঝটকায় পিন পতন নীরবতা নেমে এলো। সবাই চোরের মতো চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর পুরো ঘরের থমথমে ভাবটা কাটতে অ্যান্সি আলতো করে বাঁধনের কাঁধে হাত রাখলো। সে অন্তত আন্তরিক সাথে বলল, আমরা যতদিন আছি তোর পাশে এসেছি দোস্ত, যে কোনো বিপদে আমরা চারজন তোর পাশে থাকবো। অ্যান্সির ভরসা জোগাড়ের কথায় বাঁধনের ঠোঁটের কোণে এক চিলতে সুন্দর হাসি ফুটল। সে মনে মনে ভাবল, বিদেশে গিয়ে কিছু না কিছু পাক এরকম হীরের মতো বন্ধু পেয়েছে, যাদের জন্য সত্যি বুক ফুলে গর্ব করা যায়। তার কিছুক্ষণের মধ্যে মেইন দরজার কলিং বেলটা বেজে উঠল। ডেলিভারি ম্যান রাতের খাবার দিয়ে গেছে। বাঁধন খাবারগুলো রিসিভ করে পর সবার ভেতর গুমোট ভাবটা কেটে গেল। এরপর ডাইনিং টেবিলে সবাই একসাথে বসে হাসতে হাসতে একে অপরকে খেপে আড্ডা দিতে রাতের খাবার শেষ করলো। রূপা এতক্ষণে সবার সাথে বেশ সহজে একটু একটু কথা বলল। খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর পালা। বাঁধন পুরো ফ্ল্যাটে ঘুমানোর ব্যবস্থাটুকু একটু সাজিয়ে নিল। সে রূপার দিকে তাকিয়ে অ্যান্সি আর নিক্সিকে বলল, তোরা আজ রূপার সাথে ওই রুমে গিয়ে থাক। অ্যান্সি আর নিক্সি সানন্দের রাজি হয়ে রূপার সাথে তার রুমে চলে গেল। এদিকে বাঁধন জেন আর ওমরকে নিয়ে নিজের রুমে শুয়ে পড়ল। এদিকে রূপার চোখে আজ কোনো ঘুম নেই। বিছানায় একপাশে শুয়ে এপাশ ওপাশ করতে লাগে। ইদানিং বাঁধনের শক্ত চওড়া বুকে গুজে নিশ্চিন্তে ঘুমানো তার প্রতিনিয়ত অভ্যাস। বাঁধনের সে চেরা পুরুষালী গায়ের গন্ধ ওই নিরাপদ আশ্রয় ছাড়া আজকাল কেন জানি তার ঘুমিয়ে আসে না। মনের ভেতরে তীব্র শূন্যতা আর বাঁধনের জন্য এক অদ্ভুত টান অনুভব করতে লাগলো। তবু এখন আর কোনো উপায় নেই। সবার সামনে নিজের অস্থিরতা আড়াল করে সে শুধু জোর করে চোখ দুটো বন্ধ করে পড়ে থাকলো। রাত যখন একদম নিচুর ঘড়ি কাটার শেষ রাতে, তখন রূপার ক্লান্ত মন অবদ্ধ চোখের পাতা দুটো ততক্ষণে কিছুটা ভারী হয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। সে গভীর ঘুমে চলিয়ে গেল। পরদিন সকালে বাঁধন সরকারি অফিস থেকে নিজের জিপ গাড়িটা নিয়ে আসলো। সবাইকে নিয়ে নিজের দেশ ঘুরিয়ে দেখলো। রূপাকে তার কলেজের গেটের সামনে নামিয়ে বাঁধন বেশ গম্ভীর করে বলল, এক্সামের পর গেটের কাছে দাঁড়িয়ে থাকবে, আমি তোকে নিতে আসবো, আর মন দিয়ে লিখবে। কোনো সমস্যা হলে আকাশ বলে, ইট উইল বি রিমেম্বার্ড।
রূপা বাথরুমের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ল। গাড়ির ভেতর থেকে অ্যান্সির সাথে সাথে রূপার দিকে হাত নেড়ে মিষ্টি করলো, বাই রূপা, খুব ভালো করে এক্সাম দিও, বিকেলে আবার দেখাবে। বাঁধন গাড়ি স্টার্ট দিয়ে বন্ধুদের নিয়ে চলে গেল। কলেজের মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে রূপার সাথে বৃষ্টির দেখা হলো। দুই বান্ধবী এক্সাম নিয়ে টুকটাক কথা বলতে বলতে পরীক্ষার হলের দিকে এগিয়ে এলো। ক্লাসে প্রবেশ করলো। বসার পর রূপা বাঁধনের সেই বিদেশি ফ্রেন্ডদের আসার সব কথা বেশ উৎসাহ নিয়ে বৃষ্টিকে বলল। বৃষ্টি সব শুনে খুশি হয়ে গেল। সময় নিজস্ব গতিতে পরীক্ষা শুরু হয়ে গেছে। ফাইনাল বেল পড়তে পুরো হলের মধ্যে এক পিনপদের নীরবতা নেমে এলো। সবাই যার যার খাতায় লেখা তুমুল বিজি হয়ে পড়ল। আজ তাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা। লেখার মাঝে বৃষ্টি হুট করে একটা উত্তর মেলাতে পারল না। কিছু মনে পড়ছে না। প্রশ্ন দেখে মনে হচ্ছে এটা সিলেবাসের একদম বাইরে। সে উত্তরটা মনে করার চেষ্টা করতে করতে নিজের কলমটা নিয়ে আঙুলি ফাঁকে অনবরত মোছামুছি করতে লাগলো। সে রূপাকে একটু জিজ্ঞাসা করবে তারও উপায় নেই, কারণ রূপা তার থেকে অনেকটা দূরে অন্য একটা বেঞ্চে বসেছে। বৃষ্টির মুখটা মুহূর্তে চরম অসহায় হলো। ঠিক তখনই কলেজে একজন দায়িত্বপ্রাপ্ত স্যারের সাথে পরীক্ষা নানা বিষয় নিয়ে কথা বলতে বলতে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল আকাশ। হঠাৎ করে তীক্ষ্ণ চোখজোড়া গিয়ে পড়ল ক্লাসরুমের জানলার দিকে। সে দেখতে পেল বৃষ্টির লেখা পুরোপুরি বন্ধ করে কলমটা অবাধ্যের মতো মোছড়ামুছি করছে। মুহূর্তে আকাশের ঘন ভুরা জোড়াও কুঁচকে আসলো। পরীক্ষা চলছে অথচ লেখা বন্ধ করে দিয়ে এভাবে চুপচাপ বসে আছে। নিজের ভিতর কৌতূহল আর দ্বিমত সামলাতে না পারে আকাশ সাথে সাথে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সরাসরি ক্লাসরুমে প্রবেশ করলো। আকাশে হঠাৎ হলরুমে ঢুকতে দেখে অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে ঝটকা সোজা হয়ে বসে পড়ল। বৃষ্টি হুট করে আকাশকে নিজের সামনে দেখে ভেতর ভেতর তীব্র কেঁপে উঠল। সে সাথে সাথে মাথাটা নিচু করে ফেলল। তার বুকের ভিতরে দরম দরম করে কেঁপে চলছে। আকাশ ধীর পায়ে হেঁটে সোজা বৃষ্টির বেঞ্চের পাশে এসে দাঁড়ালো। নিজের দু হাতে প্যান্টের পকেটে ঢুকে দিয়ে বৃষ্টি নিচু হয়ে থাকা মুখের পানে চেয়ে অন্তত গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, ইজ দেয়ার এনি প্রবলেম বৃষ্টি? আকাশ গম্ভীর ও ভারী কণ্ঠস্বর শুনে আবার শিউরে উঠল বৃষ্টি। সে নিজে থরথর করে কাঁপতে থাকা গলায় কোনো রকম আমতা আমতা করে উত্তর দিল, না স্যার, আসলে কোনো সমস্যা নেই। আকাশ নিজের তীক্ষ্ণ দৃষ্টি বৃষ্টির উপর স্থির রেখে শান্ত করলো, বৃষ্টি একদম মিথ্যে বলবে না। আমি চাইলে কিন্তু এই মুহূর্তে তোমাকে ক্লাস থেকে বের করে দিতে পারি। কোনো কোশ্চেনের সমস্যা হচ্ছে এটা পরিষ্কার করে বলো। বৃষ্টি আর এক বিন্দু বাকি রইল না। এই হিটলারের সামনে কোনো না কোনোভাবে ঠিক বুঝে গেছে সে প্রশ্নে গোলকধাঁধা পড়ে বিপদে। তবু বৃষ্টিকে এভাবে নিরুত্তর চুপচাপ থাকতে দেখে আকাশ বেশ চড়া চুবল। হোয়াট হ্যাপেন্ড? কানে শুনতে পারেনি কী বলেছে আমি? বৃষ্টি কাঁপতে কাঁপতে নিজের প্রশ্নপত্র আকাশের দিকে বাড়িয়ে অপরাধীর মতো নিচু করে বলে, স্যার, এই প্রশ্নের উত্তর কোনোভাবে মনে করতে পারছি না। আকাশ নিজের ঘন ভুরুজোড়া কুঁচকে প্রশ্নটার দিকে তাকালো। খুব সহজে একটা সাধারণ জ্ঞানের সৃজনশীল অংশ অথচ সামান্য উত্তরটা নাকি এই মেয়েটা মনে করতে পারছে না। মনে মনে একটু হাসলো। আকাশ তার গম্ভীর ভাবটা বজায় রাখলো। সে সরাসরি সে উত্তরটা বলে দিতে পারছে না, কারণ শিক্ষকের মুখে উত্তর শুনলে হলের বাকি ছাত্রছাত্রীরা তখন সুযোগ বুঝে তাকে ডাকাডাকি শুরু করবে, আর তখন সাহায্য না করলে সবাই মিলে ঝামেলা পাকাবে। হঠাৎ আকাশ নিজের মুখের ভাবটা আরও বেশি থমথমে ও রাগী করে ফেলল। সে বৃষ্টি বেঞ্চ ছেড়ে করিডোরের দিকে যেতে যেতে ক্লাসের সামনে বেশ চড়া ও রাগী কণ্ঠে বৃষ্টির উদ্দেশ্য বলল, ছোটবেলায় আমার দাদি আমাকে একটা অদ্ভুত গল্প শুনেছে। কেউ নাকি যদি কাজী নজরুল ইসলামকে ভুলে যায়, তবে তার ভূত এসে মাঝরাতে নাকি তার গলা চেপে ধরে। সেই ভয়ের চোটে নাকি আমি তখন থেকে কাজী নজরুল ইসলামকে একটু বেশি মনে রাখছি। তুমি এবার থেকে ভালো করে পড়াশোনা করো বৃষ্টি, নাহলে রাতে কাজী নজরুল ইসলাম তোমাকে এসে গলা টিপে ধরবে। কথাটা বলতে বলতে আকাশের এক সেকেন্ডও না দাঁড়িয়ে হনহন করে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টি তো পুরো সে আকাশের এই অদ্ভুত কথার মাথামুন্ডু কিছুই বুঝলো না। পরীক্ষার হলের মাঝে কাজী নজরুল ইসলাম গলা টিপে ধরবে মানে কি? এই হিটলার স্যার পাগল নাকি হয়ে গেল? হঠাৎ কাজী নজরুল ইসলামের নামটা ভেতরে খটকা লাগতে বৃষ্টি চট করে নিজের প্রশ্নপত্রের দিকে তাকালো। 1 নাম্বার জ্ঞানমূলক প্রশ্নের দিকে চোখ পড়তে তার চোখ দুটো চরকগাছ হয়ে উঠল। বিদ্রোহী কবিতাটা রচনাকে প্রশ্নোত্তর দেখা মাত্র বৃষ্টির মাথায় যেন এক নিমেষে বজ্রপাত। বিদ্রোহী কবিতা রচয়িতা কবি তাহলে কাজী নজরুল ইসলাম। তার মানে আকাশের সরাসরি উত্তর না দিয়ে এতক্ষণ দাদির গল্পের বাহানায়
তাকে 1 নম্বরের উত্তরটা কীভাবে ইশারায় বুঝিয়ে দিয়ে গেল। হিটলার স্যারের এই বুদ্ধিদীপ্ত উপায়ে নকল সাপ্লাই দেওয়ার কায়দা থেকে বৃষ্টির নিজের ঠোঁট চেপে একগাল হেসে ফেলল। পরীক্ষা শেষ হওয়ার ফাইনালে বেল পড়তে রূপা, বৃষ্টি, নদিয়া, কেয়া মনে আনন্দে খাতা জমা দিয়ে গল্প করতে করতে ক্লাসে বের হলো। করিডোর পার হয়ে কলেজের মেইন গেটের কাছে আসতে সীমা বেশ তাড়াহুড়ো করে রূপার দিকে এগিয়ে এলো। তোর জন্য এতক্ষণ গেটের কাছে অপেক্ষা করছিলাম রূপা, আমার সাথে প্লিজ একটা জায়গায় চল। রূপা বেশ কৌতূহল নিয়ে সীমার মলিন মুখে দেখে তাকে বলল, কোথায় যাবে সীমা, কী হয়েছে? সীমা নিজের কোণে জমে থাকা জল ঢুকে আড়াল করে কাঁদো কথা বলে, আমার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমি এই শহরে তেমন একটা রাস্তাঘাট চিনি না। ঈশ্বরের শরীরটা খারাপ থাকায় পরীক্ষা দিয়ে এই আগে বাড়ি চলে গেছে। এখন আমি একাই হাসপাতালে যাচ্ছি, পাচ্ছি না। আমার ফুপি অবশ্য ওখানে চলে গেছে, কিন্তু আমার না বড্ড ভয় করছে। সীমার মায়ের এমন বিপদের কথা শুনে রূপা আর কিছুতে না করতে পারল না। সে সাথে সাথে সীমার হাত ধরে বলল, কোনো চিন্তা করো না সীমা, চলো আমি যাব তোমার সাথে। পাশ থেকে রূপাকে এভাবে একা ছাড়তে না পেরে বৃষ্টি চট করে বলল, আমিও যাব তোমাদের সাথে। নাদিয়া আর কেয়া ওদের কাছ থেকে বিদায় নিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। এরপর সীমা, রূপা আর বৃষ্টিকে সাথে নিয়ে একটা খালি রিক্সায় উঠল। রিক্সায় বসার পর সীমার মায়ের চিন্তায় রূপা এতটাই মশগুল যে সে ভুলেই গেল বাঁধন তাকে পরীক্ষার শেষে গেটের কাছে দাঁড়িয়ে থাকতে বলছে, আর ও নিজে তাকে নিতে আসবে। ওদিকে রিকশার মধ্যে সীমার বুকটা তখন তীব্র অপরাধবোধে ভুগছে। সে রূপার দিকে তাকাতে পারছিল না, তাই মুখ ফিরে নীরবে চোখের পানি ফেলছিল। বেশ কিছুক্ষণ চলার পর রিকশা হাসপাতালের সামনে না গিয়ে থামলো একদম ফাঁকা জনমানবহীন নদীর পানে। চারপাশটা নিশ্চুপ। রিকশা থেকে নেমে রূপার বৃষ্টি দুজনে চরম অবাক হয়ে চারিদিকে তাকাতে লাগলো। রূপা ভুরু কুঁচকে সীমার দিকে চেয়ে বলল, এখানে কেন নিয়ে আসলে সীমা? হসপিটাল কোথায়? সীমা কোনো রকমে নিজের গলার স্বর স্বাভাবিক রেখে বলল, আমার সাথে চলো, আমি সব বলছি। সীমা দুজনকে নিয়ে নদীর পাড়ে একটু ভেতরে চলে আসলো। রূপা কিছু বুঝে ওঠার আগে সীমা হুট করে নিজের ব্যাগ থেকে একটা কালো রঙের রেশমি কাপড় বের করে সীমার চোখ দুটো শক্ত করে বেঁধে ফেলল। রূপা চমকে উঠতে সীমা মিষ্টি করে বলল, একটা দারুণ সারপ্রাইজ আছে তোমার জন্য। প্লিজ রূপা, কিছু জিজ্ঞাসা করো না, চুপচাপ জাস্ট আমার সাথে চলো। রূপা আর বৃষ্টি দুজনেই কেউ আসল মাথা খাটাতে পারছে না সীমা এই নির্জন নদীর পানি এনে তাদের সাথে কী করতে যাচ্ছে। বৃষ্টি একটু ভয় পেল, সীমা আশ্বাসে চুপ রইল। কিছুক্ষণ পর সীমা রূপার হাত ধরে ধরে নদীর একদম সামনে এনে দাঁড় করলো। ঠিক তখনই সামনের দিকে তাকিয়ে বৃষ্টির চোখ দুটো বিস্ময়ে ধাক্কা খেলো। সে কিছু বলার আগে যেই না মুখ খুলবে অমনি দেখতে পেল রূপার সামনে লাল টকটকে একগুচ্ছ গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে আছে ইস্তেক। ইস্তেক হাঁটু গেড়ে রূপার ওই কালো কাপড়ে বাঁধা চোখের দিকে একদৃষ্টিতে তাকে অন্তত আবেগঘন বলল, আমি কোনো কবি নই রূপা, একজন কবির মতো সুন্দর করে ছন্দ মিলিয়ে তোমাকে প্রপোজ করব। আমি খুব সাধারণভাবে আজ তোমাকে আমার মনে জমানো কথাটা বলতে চাই। তবে আজ যে কথাটা আমি বলবো, এই কথাটা আমার দীর্ঘদিনের অপেক্ষার ফসল। বহুদিন ধরে আমি চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম এই একটা কথা সামনাসামনি বলার জন্য। আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে আমার মনের সবটুকু ভালোবাসা তোমাকে জানানো। রূপা, আমি তোমাকে ভালোবাসি, শুধু ভালোবাসি না, নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ রূপা। ঠিক সেই মুহূর্তে নদীর পাড়ে একটু দূরে হেঁটে হেঁটে এসে থামলো বাঁধন, অ্যান্সি, নিক্সি, ওমর আর জেন। কিছুক্ষণ আগে রূপাদের কলেজে যাওয়ার সময় বাঁধন জিপ গাড়িটা ড্রাইভ করা ফাঁকে হঠাৎ দেখতে পায় রূপা একটা রিক্সা চড়ে অন্যদিকে যাচ্ছে। কলেজের গেটে নেওয়ার কথা থাকলেও রূপাকে এভাবে অন্যদিকে যেতে দেখে বাঁধনের মনের ভিতর খটকা লাগলো। সে সন্দেহে বসে গাড়ি ঘুরিয়ে ওই রিক্সাকে দূরে নীরব ফলো করতে করতে এক নির্জন নদীর পাড়ে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে তারা পিছু নিতে নিতে ঠিক এই দৃশ্য সামনে এসে দাঁড়ালো। বাঁধন বাদে বাকি সবাই মুখে চরম বিস্ময়ে জাস্ট হা হয়ে গেল। অ্যান্সি নিজের চোখ দুটো দোলতে দিতে ফিসফিস করে বলল, ও গড, এটা কি হচ্ছে এখানে? বাঁধন রূপের অধিকারী পর্ব 11। পুরো গল্পটা প্লেলিস্টে।